তো যেটা বলছিলাম, আমাদের হচ্ছে বৃত্তের মোটামুটি হচ্ছে একাডেমিকের পোর্শন, পাশাপাশি একটু অ্যাডভান্স টাইপের ম্যাথগুলো আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি। এই নেক্সট যে কয়েকটা ক্লাসই করব, আজকে বা পরে যে ক্লাসটা, এখানে আমরা হচ্ছে একটু অ্যাডভান্স আর অ্যাডমিশনের টপিকগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? কিছু কিছু টপিক সহজ লাগবে, কিছু কিছু টপিক একটু তোমাদের মানে এখনকার যতটুকু শিখেছো তার থেকে একটু বড় টাইপের হবে। তো ভয়ের কিছু নেই, যেটা বুঝবা না ওটা আমাকে বলবা, তাহলে দেখবা কঠিন লাগবে না। ঠিক আছে, চলো আমরা শুরু করি। কঠিন না, সহজ। এই যে, এটা আমাদের প্রথম প্রশ্ন। আচ্ছা, প্রশ্নগুলো যেহেতু তোমাদের হচ্ছে কাছে নেই, তোমরা কি করবা, প্রশ্নগুলো অবশ্যই তুলবা। বুঝছো? প্রশ্নগুলো অবশ্যই তুলবা। আর আমি যেহেতু একটু গরিব মানুষ, ওই জন্য এই স্ক্রিনশট তুলে তুলে হচ্ছে ক্লাস নিতে হচ্ছে, ওই জন্য লেখাটা একটু ঝাপসা। ঠিক আছে, দেখো, তোমরা হচ্ছে কোয়েশ্চেনটা তুলতে থাকো, আমি একবার রিডিং পড়ে ফেলি কোয়েশ্চেনে কি আছে। বলেছে একটি বৃত্ত -1,1 -1 এবং 3,2 এই বিন্দু দিয়ে অতিক্রম করে এবং এর কেন্দ্র এই বৃত্তের 1, বিন্দুতে স্পর্শকের উপর অবস্থিত। বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, এই ম্যাথটা তোমরা পারবা না? বলো তো একটু, এই ম্যাথটা কি তোমরা পারবা? কোয়েশ্চেনটা পড়ো আরেকবার, তারপর বলো পারবা কিনা। আমি আরেকবার পড়ি। একটা বৃত্ত -1, এবং 3,2 বিন্দু দিয়ে অতিক্রম করে এবং এই বৃত্তটার কেন্দ্র, এই যে আমাদের এই গিভেন যে বৃত্তটা দেয়া আছে, সেই বৃত্তের 1, -2 বিন্দুতে স্পর্শকের উপর অবস্থিত। তাহলে এই বৃত্তের সমীকরণ কত হবে, এটা আমার বের করতে হবে। বলো, পারবে এটা? জি ভাইয়া। সহজ, কিন্তু কঠিন একদমই না। চলো আমরা শুরু করি তাহলে। তোলা হয়েছে তোমাদের? বলো। জি ভাইয়া। ওকে, ঠিক আছে, চলো আমরা তাহলে করে ফেলি। খুবই সহজ। তাহলে আমাদের হচ্ছে বৃত্তটা এই দুইটা বিন্দু দিয়ে কিন্তু অতিক্রম করে, তাই না? এই বৃত্তটা হচ্ছে কোন কোন বিন্দু? এই বৃত্তটা হচ্ছে এই -1 এই একটা বিন্দু আর এই একটা বিন্দু দিয়ে অতিক্রম করে। তাহলে বুঝতেই পারছো, আমাদের বৃত্তে হচ্ছে তোমার চলক থাকে তিনটা, তার মধ্যে আমরা এই দুইটা বিন্দু বসিয়ে দুইটা সমীকরণ পেয়ে যাব। আর এখান থেকে হচ্ছে আরেকটা সমীকরণ পাবো, দেন তিনটা সমাধান করলে আমরা চলক তিনটা পেয়ে যাব, তাহলে আমাদের উত্তর। একদমই সিম্পল একটা ব্যাপার। তাহলে আমরা শুরু করে ফেলি। তাহলে আমরা ধরি হচ্ছে আমাদের বৃত্তের ইকুয়েশনটা হচ্ছে এরকম। বৃত্তের ইকুয়েশনটা x² + y² টুয়াইস gx টুয়াইস fy + c = 0। এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। তাহলে এই বৃত্তটা -1, 1 বিন্দু দিয়ে যায়, তাহলে সিদ্ধ করে দাও। এটা হচ্ছে -1, বিন্দু দিয়ে যায়, সিদ্ধ করলে আমরা পাবো এখানে ওয়ান -1² মানে 1² আর কি। তারপর এখানে 1² মাইনাস টুয়াইস জি মাইনাস টুয়াইস এফ প্লাস সি = 0। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। তারপর তারপর 3,2 বিন্দু দিয়ে যাই। 3,2 বিন্দু দিয়ে গেলে এটা হয়ে যাবে দেখো 9, এটা হয়ে যাবে 4, এটা হবে তোমার কত দেখো তো, 3 × 2 = 6g, 2 × 2 = 4f প্লাস সি = 0। এটা হচ্ছে আমাদের দুইটা সমীকরণ। তো আমাদের আরেকটা সমীকরণ লাগবে, সেই বিষয়টা আমরা পাবো কই থেকে? আমরা সেটা পাবো এই যে এই ইনফরমেশন থেকে। দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে যে আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের কেন্দ্র এই যে এই বৃত্তের এই বৃত্তের এই বিন্দুতে স্পর্শকের উপর অবস্থিত। এই বৃত্তের এই বিন্দুতে যে স্পর্শকটা আছে, সেই স্পর্শকের উপর আমাদের এই বৃত্তের কেন্দ্র অবস্থিত। ঠিক আছে, আমরা চলো একটু এটা বোঝার ট্রাই করি, একটু দেখার ট্রাই করি কি বলেছে।
এটা হচ্ছে আমাদের, মনে করো এই বৃত্তটা, এটা হচ্ছে আমাদের এই বৃত্তটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4y মাইনাস 7 ইজ ইকাল টু 0। ঠিক আছে, আর এই বৃত্তের আমরা ধরলাম এটা সেই পার্টিকুলার পয়েন্টটা, এটা হচ্ছে সেই পার্টিকুলার পয়েন্ট, সেই পয়েন্টটা হচ্ছে 1, -2। এই বিন্দুতে আমরা যে স্পর্শকটা পাবো, এই যে স্পর্শকটা পেলাম, এই স্পর্শকের উপর আমাদের এই কাঙ্ক্ষিত বৃত্তের কেন্দ্র অবস্থিত। ঠিক আছে, কাঙ্ক্ষিত বৃত্তের কেন্দ্র অবস্থিত। তুমি এটাকে একটু ইলংকেট করে দিতে পারো, আর একটু ইলংকেট করে দাও। ওকে, তো আমাদের মনে করো কাঙ্ক্ষিত বৃত্তটা এই যে এইরকম একটা বৃত্ত, এইরকম একটা বৃত্ত মনে করো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বৃত্তটা। এই কাঙ্ক্ষিত বৃত্তের কেন্দ্র এই স্পর্শকের উপর অবস্থিত। তাহলে বলো তো, এই বৃত্তটার কেন্দ্র কত হবে? আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের কেন্দ্র বলো, কাঙ্ক্ষিত বৃত্তের কেন্দ্র কত? হুম, -g - f। -g - f। ঠিক আছে, -g - f। আর এই বৃত্তের ওপরই দুইটা পয়েন্ট তোমাকে দিয়েছে, সেই দুইটা পয়েন্ট হচ্ছে একটা -1, এই তো -1 -1, আরেকটা হচ্ছে 3,2। চিত্রের দরকার নেই, বুঝছো, চিত্র না আঁকালেও কোনো সমস্যা নেই, তোমাদের জাস্ট বোঝানোর জন্য চিত্রটা আঁকাচ্ছি আমি। তো আমাকে একটু বলো যে এখানে আমার এখন মেইন কাজ কি হবে, আমি এখন কোন জিনিসটা? স্পর্শকে সমীকরণ বের করবো। ওকে। ভেরি গুড, আমরা এখন বৃত্তের এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করব। তো আমাকে একটু বলো তো যে এই বিন্দুটা বৃত্তের উপরে অবস্থিত না, এই জি ভাইয়া। বৃত্তটা? এটা হচ্ছে আমরা প্রমাণ করব কিভাবে, আমরা সিদ্ধ করে দিলেই দেখবো বাম পক্ষ আর ডান পক্ষ মিলে যাবে। ঠিক আছে, ওকে। তো এখান থেকে আমরা এমনি বুঝতে পারছি যে প্রশ্ন অনুযায়ী এখানে অবস্থিত হবে, তোমরা চাইলে চেক করতে পারো। ওকে, তো এখন লেখো যে 1, -2 বিন্দুতে, 1, -2 বিন্দুতে স্পর্শক, স্পর্শক কি হবে বলতো? ওই তো x × x1 y × y1, এই কাজটা করতে হবে, করে ফেলো। তাহলে এটা হবে হচ্ছে x × x1 প্লাস y × y1 মাইনাস 6 × x + 1/2 মাইনাস 4 × y - 2/2 মাইনাস 7 ইজ ইকাল টু 0। আমরা স্পর্শকের সমীকরণটা পেয়ে গেলাম। এখন একটু সুন্দর করে যোগ বিয়োগ গুণ ভাগ করে একটা ফরম্যাটে নিয়ে আসো। তাহলে এখানে x - 2y, এখানে দেখো -3 হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে -3x - 3, এটা 2 হয়ে যাবে মানে -2 হয়ে যাবে, এটা হবে -2y প্লাস 4, আর -7 ইজ ইকাল টু 0। তাহলে স্পর্শকের সমীকরণটা আমরা পেয়ে যাব। এটা কত হবে দেখো তো, এটা কত হবে? এটা হবে হচ্ছে -2x, এটা হয়ে যাবে হচ্ছে -4y, তারপর কত হবে? তারপর -10 থেকে 4 যোগ করো, তাহলে হয়ে যাবে হচ্ছে -6, এরকম আসে। জি ভাইয়া। ওকে, তাহলে এখান থেকে আমরা স্পর্শকের সমীকরণটা পেয়ে যাব, -2 দিয়ে ভাগ করে দাও, এটা হবে x প্লাস 2y, আর এটা হবে হচ্ছে 3। আমরা স্পর্শকের সমীকরণটা পেয়ে গেলাম। এখন আমাদের এই স্পর্শকের উপর কাঙ্ক্ষিত বৃত্তের কেন্দ্র অবস্থিত, আমাদের স্পর্শকের ওপর এই কাঙ্ক্ষিত বৃত্তের কেন্দ্র অবস্থিত, তাহলে আমি বলতেই পারি যে -g - f দিয়ে এই -g - f, এই বিন্দুটা এই রেখার ওপর অবস্থিত, ওই জন্য আমরা সিদ্ধ করে দিতে পারি। তাহলে চলো এখন সিদ্ধ করে দাও। তাহলে -g - f, এটাতে সিদ্ধ করলে আমরা কি পাবো দেখো, আমরা পাবো -g - 2f প্লাস 3 ইজ ইকাল টু 0। এটা হবে তোমার 3 নম্বর সমীকরণ। এখন 1, 2, 3 সলভ করো, তাহলে আমরা কি পাবো? আমরা GFC সবগুলোর মান পেয়ে যাব, শেষ আমাদের কাজ। ধরে লেখো এখন 1, 2, 3 হতে, নাও সমাধান করো।
সমাধান করে জি এর মান বের করো, এফ এর মান বের করো, সি এর মান বের করো। দেখো তোমরা একটু বের করো। জি -4 -4 7/2 7/2 আর -3 -3 শেষ। আমরা এখন হচ্ছে তো বৃত্তের সমীকরণে বসাই দাও, তাহলে আমরা বৃত্তটা পেয়ে যাব। তাহলে অতএব বৃত্ত। ভাইয়া ওদের একটু check করতে বলেন তো অ্যান্সার ঠিক আছে কিনা। আচ্ছা তুমি একটু চেক করো তো, সবাই সবাই করবা কিন্তু, সবাই অবশ্যই করবা, সবাই একটু চেক করো ঠিক আছে কিনা। আমার কাছে কিন্তু উত্তর নাই, ঠিক আছে একটু চেক করো সবাই। চলো আমরা বের করে ফেলি। তাহলে এটা হবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টোয়াইস জি এক্স, মানে হচ্ছে -8x টোয়াইস এফ ওয়াই, তাহলে এটা হবে +7y, আর হচ্ছে সি, তাহলে -3 এটা সমান 0। শেষ। বলো, বুঝতে পারলাম? সবাই চেক করেছো এগুলো আসে কিনা? হুম, সারা মৌ চেক করেছো? করতেছি। এতক্ষণ লাগে? আচ্ছা চেক করো, আমি ততক্ষণে পরে কোয়েশ্চেনটা অ্যাড করে দিই, তোমরা তুলতে থাকো। দেখছো তোমাদের ভাইয়া যে গরিব তার প্রমাণ কি? এই যে এগুলো তোমার উঠিয়ে দেওয়া প্রশ্ন, তোমাদের স্ক্রিনশট তুলে এখানে অ্যাড করে দিয়েছি। ভাইয়া ওইগুলাই আসে, হ্যাঁ, ওইগুলাই ওইগুলো। আসে। আদি যেটা বললো। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো, ঠিক আছে। ওকে, এই কোয়েশ্চেনটা তোর। এই বলো তো সিদ্ধ করার ইংলিশ কি? ম্যাথের সিদ্ধ করা কি? বয়লিং? হুম, ম্যাথের এই সিদ্ধ করার ইংরেজি কি বলো? বয়লিং নাকি? ইংলিশ পারি না ভাইয়া। সিদ্ধ করার ইংরেজি বয়লিং, তাই না? বয়লিং না, ওটা হচ্ছে তোমার, এটাকে বলে স্যাটিসফাই, ঠিক আছে? স্যাটিসফাই হলে ওটাকেই বলা হয় তোমার হচ্ছে সিদ্ধ করা। ওকে, কোয়েশ্চেন তোলো, কোয়েশ্চেন তোলো। আচ্ছা একটা কাজ করি, এটা আগে তুলিও না, আগে হচ্ছে একটা আহ এইভাবে কর, চিত্রটা একটু করে রাখো। ওই কোয়েশ্চেন তোলো, আর এটা হচ্ছে কোয়েশ্চেনের চিত্র, মানে চিত্র বলতে এটা কোয়েশ্চেনেরই পার্ট, এটা হচ্ছে কোয়েশ্চেনেরই পার্ট। ওকে, এখানে একটা বৃত্ত, আর একটু ছোট করি, এখানে একটা, আর এখানে একটা, ঠিক আছে? এই যে, ওকে, এখন কি হবে, এখন এরকম করে একটা দিয়ে দাও, এটা ডট ডট দিয়ে করি। থাক, কাইন্ড অফ এরকম একটা ইয়ে হবে, বাট তো মিললো না। থামো, আমি একটু সুন্দর করে এটা ইয়ে করে ফেলি, একটা আয়তক্ষেত্র হবে, ঠিক আছে? একটা আয়তক্ষেত্র হবে এখানে।
এখানে একটা আয়তক্ষেত্র হবে, এটা দাও এই পাশে, এই যে এটা হচ্ছে স্পর্শ করে থাকবে, এটা হচ্ছে এখানে স্পর্শ করে থাকবে, আর এখানে এটা স্পর্শ করে থাকবে। হ্যাঁ, এবার হয়েছে, যদিও এটা মিললো কিনা আল্লাহ মাহবুব জানে, জোর করে মিলাই দিছি। ওকে, হয়েছে। তাহলে এটা হচ্ছে মিশে দাও, এটা হচ্ছে মিশে দাও, আর এটা হচ্ছে ডট ডট দাও। বুঝতে পারছো কি এখানে? এটা একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের এখানে দুইটা বৃত্ত এরকম স্পর্শ করে আছে, আয়তক্ষেত্রের এখানে দুইটা বৃত্ত স্পর্শ করে আছে, আর এখানে দিয়েছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 12, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 12 আর প্রস্থ হচ্ছে 5। এটাই তোমাকে প্রশ্নে দিয়েছে, বলেছে যে 12 একক দৈর্ঘ্য এবং 5 একক প্রস্থ বিশিষ্ট আয়তক্ষেত্রের একটি কর্ণের দুই পাশে দুটি বৃত্ত রাখলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? এটা হচ্ছে প্রশ্ন। একটু চিন্তা করো তো, এই কোয়েশ্চেন যদি তুমি প্রথমবার পরীক্ষার হলে দেখো, তোমার কি করার কোনো সাহস হবে? বলো, আদির কি মনে হয়? এই ভাইয়া দেখে স্কিপ। হ্যাঁ, এটা হচ্ছে সব থেকে বুদ্ধিমানের কাজ। কি বুদ্ধিমানের কাজ জানো? যে কোয়েশ্চেন দেখলেই স্কিপ করে যাও, তারপর যদি হচ্ছে তুমি পারো তাহলে তুমি ট্রাই করতে পারো, যদি পারো তাহলে তুমি ট্রাই করতে পারো, তাছাড়া হচ্ছে প্রথমবার দেখাতে স্কিপ করাই সব থেকে বুদ্ধিমানের কাজ। ওকে, তো এখন দেখো, আমরা কোয়েশ্চেনটা ভালো করে পড়ি, বোঝার ট্রাই করি, আই থিঙ্ক কঠিন লাগবে না। বলেছে 12 একক দৈর্ঘ্য, এই তো 12 একক দৈর্ঘ্য এবং 5 একক প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের এই তো কর্ণের দুই পাশে দুইটা বৃত্ত রেখেছি, তাহলে এই বৃত্তদ্বয়ের এই যে কেন্দ্র আছে, এই কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত এটা আমার বের করতে হবে, এই কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত এটা আমার বের করতে হবে। ঠিক আছে, তো একটা কাজ করি, এই যে এটা একটা কেন্দ্র আমি চিন্তা করলাম, এটা একটা কেন্দ্র, এই দুইটা কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত এটা আমার বের করতে হবে। তো আমি যদি কোনোভাবে এই কেন্দ্রদ্বয়ের স্থানাঙ্কটা বের করতে পারি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই বৃত্তর এই কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বটা বের করতে পারবো। তাহলে আমাদের লক্ষ্য হবে কোনোভাবে এর স্থানাঙ্কগুলো বের করা, কেন্দ্রের স্থানাঙ্কগুলো বের করা। ঠিক আছে, তো এই টাইপের ম্যাথ যখন তুমি করবা, মনে আছে আমরা যখন এই টানেলের ম্যাথটা করছিলাম, যেটা বুয়েটে আসছিল, আমরা ধরেছিলাম যে তোমার একদম মধ্যবিন্দুতে 0,0, মনে আছে? বলতো, জি ভাই। অর্ধবৃত্তাকার টানেল, আমরা কি করেছিলাম, এটা হচ্ছে অর্ধবৃত্তাকার টানেল, এখানে 0,0 নিয়েছিলাম, তারপর এখান থেকে ডিস্টেন্স কাউন্ট করেছিলাম। তো এই টাইপের ম্যাথ গুলোতে তুমি চাইলে 0,0 বিন্দু ধরে নিয়ে ম্যাথটা আগাতে পারো তোমার সুবিধার জন্য। তো আমি এখানে সেই কাজটাই করব। আমি কি করব দেখো, আমি এই পয়েন্টটাকে 0,0 কনসিডার করে নিব, এটাকে আমি 0,0 কনসিডার করে নিব। তাহলে বলো তো, এই পয়েন্টটার স্থানাঙ্ক কত হবে? এই পয়েন্টটার স্থানাঙ্ক 12,0 12,0। ভেরি গুড। এই পয়েন্টের স্থানাঙ্ক কত হবে বলো? 5 কমা জি জি, 12,5 12, 12,5 ঠিক আছে, 12,5। আর এই পয়েন্টের স্থানাঙ্ক কত? এই পয়েন্টের স্থানাঙ্ক এটা হবে তোমার 0,5। তো এখন আমাদের কাজ হবে কি, এখন আমাদের কাজ এদের কেন্দ্রের স্থানাঙ্ক গুলো কোনোভাবে বের করার ট্রাই করা। আমাকে বলতে পারবা যে কিভাবে আমি এটা করতে পারি?
বা কিভাবে আগাতে পারি? এনি আইডিয়া? ভাইয়া অন্তঃকেন্দ্র হ্যাঁ, এটা কিন্তু একটা খুব সুন্দর কথা বলেছে আদি। আমরা কিন্তু এটা অন্তকেন্দ্র দিয়ে বের করতে পারবো। হ্যাঁ, তাই তো। এটা আমরা অন্তকেন্দ্র দিয়ে কিন্তু বের করতে পারবো। এটা একটা অন্তবৃত্ত না? চিন্তা করো তো, এই বৃত্তটা, এই বৃত্তটা কিন্তু একটা অন্তবৃত্ত, একটা মানে এই তো ত্রিভুজের ভিতরে অবস্থান করছে, এই জন্য এটা একটা অন্তবৃত্ত। তাহলে এই জন্য আমরা কি করতে পারবো? আমরা এখান থেকে অন্তকেন্দ্র কিন্তু বের করতে পারবো। এটা কিন্তু একটা প্রসিডিউর। আমরা এই প্রসিডিউরের সাহায্যে কিন্তু এই কেন্দ্রদ্বয়ের স্থানাঙ্কগুলো বের করতে পারবো। তারপর এদের মধ্যবর্তী দূরত্বটা খুব সহজেই বের করতে পারবো। এটা খুবই সুন্দর একটা প্রসেস। এটা আমরা ব্যবহার করব। ঠিক আছে, এটা আমরা আহ, অন্য একটা অল্টারনেটিভ নিয়ম হিসেবে ব্যবহার করতে পারবো, বাট এটার আরেকটা নিয়ম আছে, আমরা একটু ওটা দেখার ট্রাই করি। চলো। মনে করো এই বৃত্তগুলোর ব্যাসার্ধ হচ্ছে আর, এই বৃত্তগুলোর ব্যাসার্ধ হচ্ছে আর। আচ্ছা, আমাকে বলতে পারবা যে এই দুইটা বৃত্ত কি আইডেন্টিক্যাল হবে কিনা? আইডেন্টিক্যাল বলতে এদের ব্যাসার্ধ সেম হবে কিনা, এটা একটু বলো। জি ভাইয়া ব্যাসার্ধ ভাইয়া কিন্তু সেম হবে, তাই না? কারণ দেখো, দুটাই হচ্ছে স্পর্শ করে আছে, আবার দুটাই হচ্ছে তোমার এই তো দৈর্ঘ্য প্রস্থে স্পর্শ করে আছে, মানে দুইটার দৈর্ঘ্য মানে এমন ভাবে এরা অবস্থান করছে যে এদের ব্যাসার্ধ কিন্তু সেম হবে। তো আমরা ধরলাম এদের ব্যাসার্ধ হচ্ছে আর, এদের ব্যাসার্ধ আমরা আর চিন্তা করে নিলাম, ডট ডট দিয়ে এটা ব্যাসার্ধ ইন্ডিকেট করে দাও। এটা হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এটা ব্যাসার্ধ আমরা আর কনসিডার করে নিলাম, ব্যাসার্ধ আর আমরা কনসিডার করে নিলাম। তাহলে এই যে এটাও হচ্ছে আর, এটাও হচ্ছে আর। খুব ভালো কথা। তাহলে আমি বলতে পারি না যে এতটুকু ডিস্টেন্সটা হচ্ছে আর? এটা আমরা বলতে পারি এতটুকু ডিস্টেন্স হচ্ছে আর। বলো। জি ভাইয়া তাহলে আমাকে বলতে পারবা যে এই কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? বলো, এই কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? 0,5 মাইনাস আর। না, জিরো কেন হবে? এই পর্যন্ত ও আমার যেতে হবে না? কেন্দ্র পর্যন্ত যেতে হলে এই পর্যন্ত যেতে হবে, তারপর এই পর্যন্ত আসতে হবে। তাহলে আর 5 মাইনাস আর কমা 5 মাইনাস আর কিভাবে হলো একটু চিন্তা করো, কিভাবে হলো একটু চিন্তা করো। আমার হচ্ছে এই কেন্দ্রের স্থানাঙ্ক পেতে হলে এক্স অক্ষ বরাবর ব্যাসার্ধ পর্যন্ত যেতে হবে, আর ওয়াই অক্ষ বরাবর এই পর্যন্ত যেতে হবে। তো এক্স অক্ষ বরাবর তো ব্যাসার্ধ পর্যন্ত যাব, ওই জন্য এটা আর হয়ে গেল। আর ওয়াই অক্ষ বরাবর পুরোটা ছিল হচ্ছে 5, এতটুকু হচ্ছে আর, তাহলে এই পোর্শন হবে 5-এর থেকে আর বাদ দিয়ে দিব, তাহলে আমরা এই পর্যন্ত পাবো, মানে ওয়াই এর স্থানাঙ্কটা পেয়ে যাব। তাহলে এটা হবে আর কমা 5 মাইনাস আর, হয়ে গেল। এই পর্যন্ত বুঝতে পারলাম। ঠিক সেম ভাবে আমরা এখন এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্কটা বের করে ফেলব। কিভাবে বের করব দেখো, খুবই সহজ। আমাদের হচ্ছে এই ব্যাসার্ধটা কি, এই ডিস্টেন্সটা হচ্ছে ব্যাসার্ধ, এই ডিস্টেন্সটা হচ্ছে ব্যাসার্ধ, এই দুইটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এখন বলো, এখন আমাকে বলো যেটা ভুজ কত হবে আর কোটি কত হবে। এটাও হচ্ছে আর, এটাও হচ্ছে আর। তাহলে একটু চিন্তা করো তো, এই যে এটা যদি আর হয়, তাহলে এই পোর্শনটুকু আর হবে না? এই পোর্শনটুকু আর হবে না? বলো। জি ভাইয়া তাহলে জি এটা ভাইয়া যদি আর হয়, এই পুরোটা হচ্ছে 12, এতটুকু হচ্ছে আর। আমার লাগবে কি কেন্দ্রের স্থানাঙ্ক। কেন্দ্রের স্থানাঙ্ক পেতে হলে আমার এক্স অক্ষ বরাবর এই পর্যন্ত আসতে হবে, ওয়াই অক্ষ বরাবর এই পর্যন্ত যেতে হবে। তাহলে আমাকে বলো এই ডিস্টেন্সটুকু কত হবে? 12 মাইনাস আর 12 মাইনাস আর, ভেরি গুড। 12 মাইনাস আর। আর ওয়াই অক্ষ বরাবর কোটি কত? বলো। 5 মাইনাস না, কোটি তো ওটা না, কোটি এই যে এটা না, এতটুকু কোটি, আর শুধু আর ও হবে। আর ঠিক আছে, শুধুমাত্র এটা আর হবে। বুঝতে পারলাম। তাহলে দেখো আমরা এটাও বের করে ফেলেছি, এটাও বের করে ফেলেছি। এখন কোনোভাবে আমার কি করতে হবে? কোনোভাবে আমার এখন এখান থেকে আর এর মানগুলো বের করতে হবে। আর এর মানগুলো বের করতে পারলেই আমরা এটা খুব সহজেই সলভ করতে পারবো। তাহলে আমাকে বলতে পারবা যে আমি আর এর মানটা কিভাবে বের করতে পারি? একটু ট্রাই করো তো।
আর এর মানটা কিভাবে বের করা যায়? বলো, চেষ্টা করো, সময় লাগুক, কোনো সমস্যা নেই। ম্যাথের ব্যাপারটা বোঝো, কিভাবে আমরা অ্যাপ্রোচ করছি এই জিনিসটা বোঝা বেশি গুরুত্বপূর্ণ। একটু চিন্তা করো কিভাবে আমি আর এর মানটা বের করতে পারি, বা এখানে কি কি ইনফরমেশন দেয়া আছে যেটা আমার ভাইয়া, কাজে হেল্প করতে পারে। হ্যাঁ বলো। যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে আবার ভূমি ইনটু উচ্চতা দিয়ে। উম হ্যাঁ, এটাও করতে পারবা, বাট একটু কমপ্লেক্স হয়ে যাবে, ব্যাপারটা একটু কমপ্লেক্স হয়ে যাবে, বুঝছো? একটু সহজ করে চিন্তা করো। আচ্ছা, আমি একটু হিন্ট দিই। এই দেখো তো, এই বৃত্তটা এই রেখাকে স্পর্শ করেছে না? হুম, বলো। এই বৃত্তটাও এই রেখাকে স্পর্শ করেছে, এই বৃত্তটাও এই রেখাকে স্পর্শ করেছে। তাহলে যদি স্পর্শ করে, আমি তাহলে কি বলতে পারি সেটা একটু আমাকে বলো। ডি ইজ ইকাল টু আর দিয়ে। ডি ইজ ইকাল টু আর, অর্থাৎ কেন্দ্র থেকে স্পর্শকের উপর লম্ব দূরত্ব হবে ব্যাসার্ধের সমান। তো এই বৃত্তের ব্যাসার্ধ তো আমরা জানি। তো আমরা এখন কি করব? কেন্দ্র থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব বের করব। তো তার জন্য আমার আগে এই রেখার সমীকরণটা জানা প্রয়োজন। তো চলো আমরা এই রেখার সমীকরণটা বের করে ফেলি। তো একটা কাজ করতে পারো, এখানে নাম দিয়ে দিতে পারো। এটা এ ধরলাম, এটা বি ধরলাম, এটা সি ধরলাম, এটা ধরলাম ডি। আমাদের প্রথম কাজ এখন এই বিডি সমীকরণের ইকুয়েশনটা বের করা। তাহলে বিডি সমীকরণের ইকুয়েশন বের করাও কঠিন কিছু না, আমরা সব তো জানি। তাহলে কি হবে দেখো। আচ্ছা নাও করো। এটা হচ্ছে তোমার হবে y মাইনাস ওয়াই ওয়ান, এটা ধরলেই হলো, ডিভাইডেড y1 মাইনাস ওয়াই টু ইজ ইকাল টু এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স ওয়ান মাইনাস এক্স টু। শেষ। তাহলে আমরা কি পাবো দেখো, আমরা পাবো হচ্ছে এই মাইনাস মাইনাস কাটাকাটি হয়ে যাবে, আমরা পাবো 12y ইজ ইকাল টু 5x। অতএব পাবো 5x মাইনাস 12y ইজ ইকাল টু 0। এটা হচ্ছে আমাদের এই রেখার সমীকরণ। এখন কি করব? এখন এই কেন্দ্র থেকে স্পর্শকের উপর লম্ব দূরত্ব হবে ব্যাসার্ধের সমান। এই কনসেপ্ট ব্যবহার করে আমরা কাজটা করে ফেলবো। তাহলে আশা করছি আমাদের আর এর মানগুলো বের হয়ে আসবে। তো এখন এখন কত লিখলাম না? আমরা জানি ডি সমান আর, এটা আমরা জানি। তো ডি মানে কি? কেন্দ্র থেকে এই রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব। তো বের করে ফেলো। এটা কি হবে? এই এক্স এর জায়গায় বসা হচ্ছে ভুজ, তো ভুজ হচ্ছে আর, আর হচ্ছে তারপর মাইনাস ওয়াই এর জায়গায় বসা হচ্ছে কোটি, এটা হচ্ছে 5 মাইনাস আর। তুমি চাইলে এটা নিয়েও করতে পারবা, এটা নিয়েও করতে পারবা, যে কোনো একটা নিয়ে করলেই হবে, ঠিক আছে? আর এখানে কি হবে দেখো, রুট ওভার 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার হয়ে গেল। আর এই তো অঙ্কিত লম্ব দূরত্ব হবে ব্যাসার্ধের সমান। তো ব্যাসার্ধ এখানে আর আমরা ধরেই নিয়েছি। তো এখন এই জিনিসটা সলভ করলেই আই থিঙ্ক আমরা আর এর মানটা পেয়ে যাবো। সলভ করে ফেলো। এটা কি হচ্ছে দেখো, এটা 5 আর হবে মাইনাস 5 বারং 60, মাইনাসে মাইনাসে প্লাস কত হচ্ছে 12 আর। আর এখানে কি হবে দেখো, এখানে হবে প্লাস মাইনাস 13 আর। এখন হচ্ছে প্লাস নিয়ে আর এর একটা মান পাবো আমরা, মাইনাস নিয়ে আর এর একটা মান পাবো। একটু দেখো কত আসে সেটা। তাহলে 5 আর 12 হবে 17 আর মাইনাস 60 ইজ ইকাল টু প্লাস মাইনাস 13 আর। আমাকে একটু বলো প্লাস নিয়ে কত আসে, মাইনাস নিয়ে কত আসে? বল। ভাইয়া, হ্যাঁ বলো। এই যে বৃত্ত দুইটা যে এই বাহুদ্বয়কে স্পর্শ করবে তার গ্যারান্টি কি? এই এটা তো হচ্ছে প্রশ্নে দিয়ে দিয়েছে, এটা এটা প্রশ্নে দিয়ে দিয়েছে কিন্তু, ঠিক আছে, এটা প্রশ্নে দিয়ে দিয়েছে, এই চিত্রটা প্রশ্নে দেয়া আছে, এটা প্রশ্নেই দিয়ে দিয়েছে। কত আসে বলো। হ্যাঁ প্লাস বলো। নিয়ে আসে 15 আর মাইনাস নিয়ে 2। ওকে, তাহলে আর এর মান হচ্ছে একবার 15 পাবো, আরেকবার 2 পাবো। ওকে, খুব ভালো কথা। এখন
আমাকে একটু বলো তো যে আর এর মান কি 15 হওয়া পসিবল? না বলো। ভাইয়া। আর এর মান কিন্তু 15 হওয়া পসিবল না। কেন পসিবল না? এই পুরো বাহুই হচ্ছে আমার 12, এই পুরো বাহুর দৈর্ঘ্যই হচ্ছে 12, আর এর মধ্যে একটা ছোট পোর্শন হচ্ছে আর। তাহলে এটার দৈর্ঘ্য যদি 12 হয়, এটার দৈর্ঘ্য কখনো 15 হওয়া পসিবল? কখনোই পসিবল না। আবার দেখো, এই পুরোটুকু দৈর্ঘ্য হচ্ছে 5, তো এতটুকু ব্যাসার্ধের দৈর্ঘ্য তো কখনোই 15 হওয়া পসিবল না। ওই জন্য এখানে আমরা 15টা গ্রহণ করতে পারবো না। এখানে আমরা 15 গ্রহণ করতে পারবো না, শুধুমাত্র 2 গ্রহণ করতে পারবো। তাহলে অতএব আর সমান হবে 2। বুঝতে পারলাম কেন 2 হলো? বলো। বুঝতে জি পারলাম। ভাইয়া। জি ওকে, লিখতে ভাইয়া। পারো যে 15 is greater than 12, আবার 15 is greater than 5, যা যা অগ্রহণযোগ্য। এত লিখতে হয় না, এত লেখার দরকার নেই। ওকে, তো আর এর মান পেয়ে গেলাম। এখন আমরা কেন্দ্রের স্থানাঙ্ক খুব সহজেই পেয়ে যাব। এটা কাজ করো, এই কেন্দ্রকে ধরো C1, এই কেন্দ্রকে ধরো C2। তাহলে এখান থেকে আমরা C1 পেয়ে যাব কত? দেখো, C1 পাবো হচ্ছে আমরা 2,3, আর C2 আমরা পাবো কত? 12 থেকে হচ্ছে 2 বাদ দাও, হয়ে যাবে 10,2। আমরা C1 C2 এর স্থানাঙ্ক পেয়ে গেছি। এখান থেকে আমরা খুব সহজেই এখন C1 C2 বের করতে পারবো। বের করে ফেলো, কত আসে আমাকে বলো। C1 C2 √8 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, কত আসে? রুট বলো। 65। √65, এটাই আমাদের উত্তর। তো এই ম্যাথটা বুঝছো? এইভাবে কেন করলাম? জাস্ট তোমাদের একটু কনসেপ্টটা ডেভেলপ করার জন্য, যে যদি এরকম অচেনা ম্যাথ চলে আসে তাহলে আমি কোনভাবে অ্যাপ্রোচ করতে পারি। আর এই ম্যাথের সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে ওই তো অন্তকেন্দ্র বের করা। দেখো, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের মধ্যে এই বৃত্তটা অবস্থান করছে। তাহলে এটা একটা কি হবে? এটা একটা হবে হচ্ছে তোমার অন্তবৃত্ত। তো আমরা কি করব? এটার কেন্দ্র বের করব, অন্তকেন্দ্র যেভাবে বের করতাম এটা বের করব, তাহলে আমাদের কাজ শেষ। ঠিক আছে? বলো, পারা যাবে? পারবা এটা? কিভাবে করতে হয় জি ভাইয়া। করে দেব? বলো বলো বলো, করে দিব। হুম, এই লজ্জা পাওয়ার কিছু নাই তো। যদি মনে হয় করে দিতে হবে তাহলে বলো, সমস্যা নেই, করে দিব। আর যদি মনে হয় করে না দিলেও হবে, তাহলেও বলতে পারো। বলো বলো, তাড়াতাড়ি বলে ফেলো। এগুলো লাগবে না, অন্তকেন্দ্র বের করতে বললে এত কিছু আমাদের প্রয়োজনই হবে। এই বলো বলো, তাড়াতাড়ি বলো। হ্যাঁ পারবো। আচ্ছা, কনফিডেন্স রাখো নিজেদের প্রতি। অন্তকেন্দ্র বের করা তো সহজ, অন্তকেন্দ্র বের করা তো সহজ। একটা কাজ করতে পারো, এটাকে হচ্ছে আলফা বিটা ধরো, এটাকে হচ্ছে গামা ডেল্টা ধরো। আমার এখন কাজ হবে কি, অন্ত কেন্দ্রগুলো বের করে ফেলা। তো তার জন্য আমার বাহুগুলো লাগবে। তো এটাও হচ্ছে 12, এটাও হচ্ছে 12, এটা 5, এটাও 5। আর বুঝতেই পারছো, এটা করলে 13 আসবে, মানে এই অতিভুজটা আসবে হচ্ছে 13, এই অতিভুজটা আসবে হচ্ছে 13। এখন চলো আমরা কি করব, এই C1 C2 বের করে ফেলি। তাহলে C1 এর ক্ষেত্রে কি হবে? এই C1 এটা হচ্ছে আলফা কমা বিটা। এখন আলফা কি হবে বলো? অন্তবৃত্তের অন্তকেন্দ্র কিভাবে বের করতাম, মনে আছে? জি ভাইয়া। কি করবা বলো তো? আমরা হচ্ছে এটাকে ধরলাম, মনে করো এটাকে আমি মনে মনে এ ধরলাম, এটাকে আমি মনে মনে বি ধরলাম, আর এটাকে মনে মনে আমি সি ধরলাম। ঠিক আছে, মনে মনে। তারপর কি হয়, এ এ যখন তুমি নিবা, তখন এই যে এটার অপোজিটে যেই তোমার বিন্দুটা আছে তাকে নিতে হয়। তারপর বি যখন নিবা, এটার অপোজিটে যা আছে তার হচ্ছে তোমার শীর্ষের স্থানাঙ্কের সাথে গুণ করতে হয়। আবার এই ক্ষেত্রেও এরকম করে করতে হয়। তাহলে চলো চলো করে ফেলি। তাহলে এখানে কি হবে? এটা হবে a x1, তাহলে 5 × 12 প্লাস
এখন তুমি কোনটা নিবা? এটা নিলা, তাহলে এই যে এটা নিলে কি হবে বলো তো? এটা নিলে কোনটা? এই যে এটা হবে 12 ইন্টু 0, আর তোমার হচ্ছে 13 যদি নাও তাহলে এটা হবে 13 ইন্টু 0, 13 ইন্টু 0, আর নিচে হবে তিনটা বাহুর যোগফল 5, 12, 13। কত আসে? দেখ কত আসে? 2। 2। ওকে, তারপর হচ্ছে এখান থেকে বিটা বের করে ফেলো। কি হবে? এটা হবে তোমার হচ্ছে 5 ইন্টু 5, 5 ইন্টু 5, তারপর হচ্ছে 12 ইন্টু 0, 12 ইন্টু 0, আর 13 ইন্টু কত হবে? 13 ইন্টু 5 হবে, 13 ইন্টু 5, আর নিচে হচ্ছে 5, 12, 13। কত আসে? কত আসে দেখো। এখানে কিন্তু নতুন করে শেখানোর কিচ্ছু নাই, এগুলো কিন্তু আগে আমরা দেখেছি সরলরেখার মতো। দেখো কত 3। আসে? 3। ওকে, আমাদের কি মিলেছে? 2,3 কি আসে? এই তো হয়ে গেল, 2,3 একটা আসবে। আরেকটা আমরা হচ্ছে C2 বের করবে। চলো, তাহলে C2 সমান কি হবে? এই C2 হচ্ছে তোমার গামা ডেল্টা ধরেছে, তাহলে এখান থেকে গামা বের করো। তাহলে এখন আমাদের এই তো এই ত্রিভুজটা লাগবে, এই ত্রিভুজ। তো এখানে তুমি এ বি সি ইচ্ছা মতো একটা ধরে নাও, তারপর সে অনুযায়ী কাজ করো, অথবা না ধরলেও সমস্যা নেই। তুমি যখন 12 নিবা, 12 যখন নিবা তখন এটার বিপরীত কি আছে? এটার বিপরীতে এই যে এটা আছে, তাহলে 12 ইন্টু 12। তুমি যখন 13 নিবা তখন হবে 13 ইন্টু 12, তারপর তুমি যখন হচ্ছে 5 নিবা তখন হবে হচ্ছে 5 ইন্টু 0। এখন আবার বলিও না যে ভাই এগুলো কই থেকে আসে, এগুলো আমরা আগে কিন্তু করেছি। কত আসে দেখো? 10। 10। তারপর হচ্ছে এ তো ডেল্টা নাও, নিচে 5, 12, 13 হবে, এটা আমরা আগে থেকেই জানি। তারপর একটা 12 হবে, তারপর একটা হবে 13, আর একটা হবে 5। ওকে, তো 12 যখন নিব তখন তার সাথে গুণ করতে হবে 5, 13 যখন নিব তার সাথে গুণ করতে হবে 0, আর যখন 5 নিব এই 5-এর সাথে গুণ করতে হবে কত বলো? 5-এর সাথে 0। কত আসে দেখো? 2 আসবে। হয়ে গেল, আমরা হচ্ছে C1 জানি, C2 জানি। এখন হচ্ছে বের করে ফেলো C1 C2 কত আসে দেখো। আগেরটাই আসবে, C1 C2 আসবে √65। বুঝতে পারলাম? তুমি যদি পরীক্ষায় ইনস্ট্যান্ট মাথায় খাটাতে পারো যেটা আমি হচ্ছে অন্তকেন্দ্র দিয়ে করতে পারবো, তাহলে এটা তোমার সব থেকে ইজি ম্যাথ। বাট তুমি যদি না ধরতে পারো তাহলে এটা মেলাতে পারবো। ঠিক আছে, কারণ পরীক্ষায় যে এই নিয়মটা তোমার মাথায় আসবেই তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। বুঝছো? বলো, ম্যাথটা বুঝতে পারলাম? জি ম্যাথটা ভাইয়া। বুঝতে পারলাম। ওকে, ঠিক জি আছে, ভাইয়া। তাহলে চলো আমরা এখন পরের ম্যাথে যাই। কঠিন কিন্তু না, ম্যাথটা কঠিন না, বেশ কনসেপচুয়াল ম্যাথ। ওকে, চলো পরের ম্যাথে যাই। এটা দেখো তোলো কোয়েশ্চেনটা, এগুলো তোমাদের কাছে এখন মাছ ভাত, সহজ কোয়েশ্চেন। দেখো কি বলেছে কোয়েশ্চেনে, কি বলেছে একটু দেখো। বলেছে কোন বৃত্তের সমান্তরাল দুইটি স্পর্শকের সমীকরণ এটা এবং এটা, তাহলে ওই বৃত্তের ব্যাসার্ধ কত? ঠিক আছে, এটা বুয়েট 12-13-তে আসছে। কোন বৃত্তের সমান্তরাল দুইটি স্পর্শকের সমীকরণ আমাকে দিয়েছে প্রশ্নে, তাহলে ওই বৃত্তের ব্যাসার্ধ কত এটা আবার বের করতে হবে। খুবই সিম্পল একটা প্রশ্ন, ভালো করে খেয়াল করো। এটা হচ্ছে আমার বৃত্ত, এটা হচ্ছে আমার সেই বৃত্তটা। এই বৃত্তের সমান্তরাল দুইটি স্পর্শক দিয়েছে, একটি স্পর্শক হচ্ছে এটা,
এটা একটা স্পর্শক, আরেকটা স্পর্শক হচ্ছে এটা, আরেকটি স্পর্শক হচ্ছে এটা। সমান্তরাল স্পর্শক, ওই জন্য আমরা দুইটা সমান্তরাল স্পর্শক নিয়েছি। তো মনে করো এটার সমীকরণ হচ্ছে 2x মাইনাস 4y মাইনাস 9 ইজ ইকাল টু 0, আর এটার সমীকরণ হচ্ছে 6x মাইনাস 12y প্লাস 7 ইজ ইকাল টু 0। তাহলে আমাকে বলতে পারবা আমি কিভাবে এই বৃত্তের ব্যাসার্ধ পেতে পারি? বলো। ভাইয়া স্পর্শক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করে 2 দিয়ে ভাগ করে দিব। ভেরি গুড। আমরা এখান থেকে খুব সহজেই বুঝতে পারছি যে স্পর্শক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে মূলত ব্যাসের সমান, তাই না? স্পর্শক দ্বয়ের মধ্যবর্তী দূরত্বটা হবে ব্যাসের সমান। তাই বলতেই পারি যে স্পর্শক দ্বয়ের মধ্যবর্তী দূরত্বটা হবে 2r। এই মধ্যবর্তী দূরত্ব বের করে 2 দিয়ে ভাগ করে দিব, তাহলে আমাদের কাজ শেষ। তো আমাকে একটু বলো যে এই ম্যাথটা আমি কিভাবে করব? সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করতে হয় মনে আছে নাকি ভুলে গেছো? মডুলাস অফ c1 minus c2 divided by root over a square plus b square. ভেরি গুড। আমাদের কি হবে দেখো, আমরা এখান থেকে লিখতে পারবো, বুয়েট পরীক্ষার কোয়েশ্চেন যেহেতু অত কিছু আমরা দেখবো না, আমরা এখান থেকে লিখবো 2r 2r সরি 2r সমান কি হবে বলো? 2r সমান হবে c1 মাইনাস c2। সুন্দর করে করি, এই তো c1 মাইনাস c2 রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কি বলতো মধ্যবর্তী দূরত্ব। তো এখানে c1 কত বলো? c1 কত -9 আর c2 কত? 7/3. 7/3। দেখো এটা কিন্তু অনেকেই ভুল করবে। আমরা যখন সমান্তরাল দুটো রেখার মধ্যবর্তী দূরত্ব বের করব তখন তাদের x আর y এর সহগ সেম রাখতে হয়, বুঝছো? x আর y সহগটা সেম রাখতে হয়। এখানে দেখো 6x আর 12y আছে, এইভাবে কিন্তু আমরা রাখতে পারবো না। আমাকে এই 2x মাইনাস 4y এই ফরম্যাটে নিয়ে আসতে হবে। তাদের শুধুমাত্র ধ্রুব পদের পার্থক্য থাকবে বা ধ্রুবপদ ডিফারেন্ট থাকবে, এক্স আর ওয়াই সহগ কিন্তু চেঞ্জ হওয়া যাবে না। এখন সেভাবেই করে ফেলো। এটাকে হচ্ছে তুমি কি করে ফেলবা, এটাকে হচ্ছে তুমি এখন 3 দিয়ে ভাগ করে ফেললে আমরা পাবো কি দেখো তো, আমরা পাবো হচ্ছে 2x মাইনাস 4y প্লাস 7/3 ইজ ইকাল টু 0। এখন এটা হবে c1, এখন এটা হবে c1 আর এটা হবে c2। এটা কিন্তু c2 হবে না, এই ভুলটা যেন করিও না, ঠিক আছে? সহজ একটা জিনিস, এটা যেন ভুল করিও না। এটা হচ্ছে বৃত্ত কম সরল রেখা বেশি। ওকে, করে ফেলো। তাহলে কি হবে এখানে? এখানে হবে তোমার, এখানে c1 ধরো হচ্ছে -9 আর c2 কত হবে 7/3 আর রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এই তো রুট ওভার 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এটা সমান হচ্ছে 2r। একটু দেখো 2r সমান কত আসে, একটু দেখো 2r সমান কত আসে। 17 √5 divided by 15. ছি ছি, 17 √5 ডিভাইডেড কত 15। ওকে, তাহলে আর কত হবে? আর হবে হচ্ছে 17 √5 ডিভাইডেড 30। এটা আমাদের বলো, যে তিনটা ম্যাথ করালাম কঠিন লাগলো কি একটাও? কঠিন তো লাগার কথা না, কঠিন তো লাগার কথা না, বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, চলো আমরা তাহলে পরের ম্যাথে যাই। পরের ম্যাথে দেখি কি আছে। পরের ম্যাথে এটা এটা আসেনি কোথাও এখন পর্যন্ত, নতুন একটা থিওরি। দেখো কি বলেছে, কোয়েশ্চেনটা তুলে ফেলো, তুলে একটু পড়ার ট্রাই করো কি বলেছে। দেখো এখানে বলা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার। এই বৃত্তের
যে জ্যা কেন্দ্রে আলফা কোণ তৈরি করে সেই জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। এই বৃত্তের যেই জ্যাটা কেন্দ্রে হচ্ছে আলফা কোণ তৈরি করবে সেই জ্যায়ের দৈর্ঘ্য আমাকে বের করতে হবে। ঠিক আছে, তো আমাকে বলতে পারবা যে এই বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ কত? এই বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ কত? বলো। 0,0 আর a। 0,0 আর a। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের সেই, একটু বড় করে আঁকাও, এই চিত্রগুলো বড় করে আঁকাবা, বুঝছো? ছোট করে আঁকাবা না, কার্পণ্যবোধ করবা না। খাতার কয়েকটা পৃষ্ঠা গেলে কিছুই হবে না, বাট খাতা সুন্দর করে সাজাবা, বুঝছো? Okay, তো এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 0,0 আর এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে a। তো আমাকে বলেছে এই জ্যাটা কেন্দ্রে আলফা কোণ তৈরি করে, তো আমরা ধরলাম এটা হচ্ছে বৃত্তের সেই জ্যা, এটা হচ্ছে বৃত্তের সেই জ্যা। এই জ্যা হচ্ছে কেন্দ্রে কি করে? আলফা কোণ তৈরি করে। এখন এই জ্যাটা কিভাবে আলফা কোণ তৈরি করবে বলো তো? বলো, কিভাবে আলফা কোণ তৈরি করবে? ওইটাই ত্রিভুজ হবে, ত্রিভুজের শেষ আলফা কোণ হবে এরকম। হ্যাঁ, এই যে এইরকম। ঠিক আছে, এই যে এইরকম। তাহলেই তো এখানে তৈরি করবে আলফা কোণ, এখানে তৈরি করবে হচ্ছে আলফা কোণ। তো এখন আমাকে প্রশ্নে বলেছে যে এই জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা ধরলাম এই জ্যায়ের দৈর্ঘ্য আমরা ডি ধরলাম। ঠিক আছে, এই জ্যায়ের দৈর্ঘ্যটা আমরা ধরলাম হচ্ছে ডি, জ্যায়ের দৈর্ঘ্য আমরা ধরলাম ডি। আর এই ব্যাসার্ধ গুলো আমাকে দিয়েছে এটা এ, এটা হচ্ছে এ। আমার হচ্ছে ডি এর মানটা বের করতে হবে। তো তোমরা বলতে পারবা যে এই ম্যাথটা কিভাবে করা যায়? অনেকভাবে করতে পারো। ক্ষেত্রফল দিয়ে। আরেকবার। ক্ষেত্রফল। ক্ষেত্রফল, ক্ষেত্রফল কিভাবে করবা বলো? হ্যাঁ, দেয় দেবো কি চলক দিয়ে আসবে নাকি কোনো মান আসবে? চলক দিয়ে আসবে, সবগুলো যেহেতু চলক, চলক দিয়ে আসবে। তাহলে ভাইয়া ওই যে দুইটা বাহু দেওয়া আছে না এ, আর হ্যাঁ। মাঝখানে কোণ দেওয়া আছে, তাহলে হাফ এ বি সাইন থিটা, হাফ এ স্কোয়ার সাইন থিটা হয় হুম, এটা। ক্ষেত্রফল কই পাবা? ক্ষেত্রফল উম, উম, ক্ষেত্রফলও পেতে পারো, পাবা যে না এমন না। ওই যে তোমরা ক্লাস 9 শিখেছো না যে বৃত্তের হচ্ছে, ভাইয়া হ্যাঁ বল। এটা কি সমকোণী ত্রিভুজ দিয়ে করা যাবে? মানে ওই কেন্দ্র থেকে ডি এর উপর যদি একটা লম্বটা নিই, তারপর দুইটা হ্যাঁ, সমকোণী ত্রিভুজ থেকে সমাধান করি। হ্যাঁ এটাও পারবা। মানে যেটা হচ্ছে মৌ বললো, তুমি হচ্ছে কেন্দ্র থেকে জ্যার উপর লম্ব ড্র করো, মানে সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। তো আমার তো হচ্ছে এই আলফা দেয়া আছে, আমার হচ্ছে এ যা দেয়া আছে, আর এখানে আমরা পাবো d/2। তাহলে তুমি এখানে এটা α/2 হয়ে যাবে। তো এই কাজটা করে তুমি এটা করতে পারবা, কোনো সমস্যা নেই, তুমি এই কাজটা করতে পারবা। ঠিক আছে, বাট আমরা অন্য একটা নিয়মে শিখবো, অন্য একটা নিয়মে শিখবো। আর হচ্ছে যেটা হচ্ছে আদি বললা যে তুমি এটার ক্ষেত্রফল কিন্তু সহজে বের করতে পারবা না, এটার ক্ষেত্রফল কিন্তু ওইভাবে বের করতে পারবা না, বুঝছো? মানে তুমি যে হাফ এবি সাইন থিটা করবা, তোমার এখান থেকে ডি এর মান বের করতে, উম, না ডি এর মান এভাবে বের করা যাবে না। যাবে না বলতে একটু বড় হয়ে যাবে, যাবে না এমন না, বড় হয়ে যাবে। তখন তোমাকে ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল বের করে মৌ যে কথাটা বললো ওইভাবে তোমার আবার সম্পর্ক স্থাপন করতে হবে। সম্পর্ক স্থাপন করে তারপর তুমি এইভাবে করতে পারবা। করা যে যাবে না এমন না, বাট আমরা চলো একটা একদম জেনারিক একটা ফর্মে নিয়ে আসার ট্রাই করব। তোমাদের কি আমি কস থিটার সূত্র শিখিয়েছিলাম? বলো তো, কস থিটার সূত্র বলো, কস থিটার সূত্র শিখিয়েছিলাম কিনা? আমার যতদূর মনে পড়ে 3.7 শিখিয়েছিলাম কস থিটার সূত্র। দেখো তো মনে পড়ে কিনা, মনে পড়ে কিনা? আমরা কি করব দেখো, এখানে আলফা দেয়া আছে, আমরা এখান থেকে কজ আলফা বের করব। আমরা এখান থেকে কজ আলফা বের করব। কজ আলফা সমান কি হবে? একদম এর আলফার বিপরীতে যে বাহুটা আছে ওই বাহুটাকে আমরা নেগলেক্ট করব, ওই বাহুটাকে আমরা অবহেলা করব। দেখো, এই তো এই বাহুটা বাদে বাকি যে দুইটা বাহু আছে এদের স্কোয়ার করে যোগ করে দিব। এখানে দেখো এ আছে এই জন্য এ স্কোয়ার, আরেকটা এ আছে এই জন্য এ স্কোয়ার, আর এই তো
যে বাহুটা একদম কোণের অপোজিটে তাকে মাইনাস স্কোয়ার করতে। আর নিচে কি হবে? নিচে হবে এই তো তোমার যেই বাহুটা কোণের বিপরীতে ওটা বাদ দিয়ে 2 ইন্টু বাকি দুইটা বাহুর গুণফল। মনে পড়ে? বলো। জি ভাই। এটা কিন্তু শিখিয়েছিলাম, তো আই থিঙ্ক তোমাদের এটা মনে থাকার কথা। এটা হচ্ছে কজের সূত্র। যে কোনো বাহুর ক্ষেত্রে যে কোনো ত্রিভুজে তুমি এটা অ্যাপ্লাই করতে পারবা। তো কজ আলফা সমান কি হবে? এই তো একদম ঠিক অপোজিট যে বাহুটা আছে এটাকে হচ্ছে আমরা মাইনাস করে দিই, আর নিচে আমরা এটা লিখি না। আর উপরে কি হবে? এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা মাইনাস ডি স্কোয়ার, আর নিচে হবে 2 ইন্টু এটা। তো এখন চলো আমরা একটু এটা নিয়ে কাজ টাজ করি। আমাদের লাগবে ডি এর মান, তো আমরা এখন ডি এর মান বের করার ট্রাই করব। তো এখানে আমরা পাবো দেখো কজ আলফা এটা সমান কি হবে? উপরে হবে 2a স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, নিচে হবে 2a স্কোয়ার। তো আমার লাগবে হচ্ছে ডি এর মান, তো আর গুণ করে দাও। আর গুণ করলে আমরা পাবো হচ্ছে 2a স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ইজ ইকাল টু 2a স্কোয়ার কজ আলফা। এখন হচ্ছে ডি স্কোয়ারকে এ পাশে নিয়ে যাও, আর ডি স্কোয়ারকে এক পাশে রাখো, বাকিগুলোকে এক পাশে রাখো। তাহলে আমরা পাবো দেখো 2a স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার কজ আলফা। এখন দেখো আমরা এখান থেকে 2a স্কোয়ারটা কমন নিতে পারি, তাহলে ডি স্কোয়ার সমান হবে 2a স্কোয়ার কমন নাও, এটা হবে 1 মাইনাস কজ আলফা। এবার তাহলে বলো যে 1 মাইনাস কস আলফা এটা কি সূত্র? ত্রিকোণমিতির মধ্যে পড়েছো। 2 sin alpha by 2 2 সাইন, 2 সাইন না, 2 সাইন স্কোয়ার আলফা বাই, তাই না? ও আমরা হ্যাঁ 2 sin শিখেছিলাম square যে 1 প্লাস কস 2 থিটা, এটা একটা সূত্র শিখেছিলাম। আর 1 মাইনাস কস 2 থিটা, এই দুইটা সূত্র আমরা শিখেছিলাম। তো 1 মাইনাস কস 2 থিটা সমান কি ছিল? এটা ছিল হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা, আর 1 প্লাস কস 2 থিটা সমান ছিল 2 কজ স্কোয়ার থিটা। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 1 মাইনাস কজ আলফা আছে, মানে এখানে কোণ যেটা থাকে তার অর্ধেক এখানে হয়ে যায়। তো এখানে কোণ আছে দেখো আলফা, তাহলে এটা হয়ে যাবে আলফা বাই 2। ঠিক আছে, তাহলে করে ফেলো। এটা আমরা কি পাবো? এখান থেকে আমরা পাবো ডি স্কোয়ার ইজ ইকাল টু 2a স্কোয়ার। ভাই মিটিং শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আর এটা হবে দেখো সাইন আলফা বাই। ওকে, এই দেখো এখানে আমি কয়টা ভুল করেছি? এখানে আমি শুধুমাত্র সাইন আলফা বাই 2 লিখেছি, এটা কিন্তু হবে 2 সাইন স্কোয়ার আলফা বাই 2। ঠিক আছে, 1 মাইনাস কজ আলফা এটা সমান হবে 2 সাইন স্কোয়ার আলফা বাই 2। তো এখন দেখো আমরা যদি সর্বসাকুল্যে যদি এটা লিখি, সব মিলিয়ে যদি লিখি, আমরা পাবো হচ্ছে ডি স্কোয়ার ইজ ইকাল টু 4a স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2। তো আলটিমেটলি আমরা ডি সমান পাবো, রুট করে দাও, পাবো হচ্ছে 2a সাইন আলফা বাই 2। এটাই আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে আমাকে কি কি দেয়া আছে? একটা বৃত্তের ব্যাসার্ধ দেয়া আছে, কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে সেটা দেয়া আছে আলফা, এবং জ্যায়ের দৈর্ঘ্য দেয়া আছে ডি। তাহলে আমি এই সূত্রটা লিখতে পারি, ডি সমান 2a সাইন আলফা বাই 2। ঠিক আছে, এই জিনিসটা আমরা সূত্র হিসেবে ব্যবহার করতে পারবো। দেখো এই সূত্রটা হচ্ছে ডি ইজ ইকাল টু 2a সাইন আলফা বাই 2, 2a সাইন আলফা বাই 2। এখানে এ হচ্ছে ব্যাসার্ধ, এখানে এ হচ্ছে ব্যাসার্ধ, ডি হচ্ছে জ্যা এর দৈর্ঘ্য, আর হচ্ছে আলফা কি? আলফা হচ্ছে তোমার কেন্দ্রের সাথে উৎপন্ন কোণ। ঠিক আছে, এটা কি আলফা তোমার কি? আলফা হচ্ছে জ্যা, লেখো জ্যা কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করে, জ্যা কেন্দ্রের সাথে
যে কোণ উৎপন্ন করে। তাহলে ডি সমান 2a sin আলফা বাই 2। ঠিক আছে, হয়ে গেল। বলো, কারো কোনো সমস্যা আছে? তোমরা এটা অনেক ভাবে করতে পারো। তোমরা যা যা বলেছো প্রত্যেকে ওইভাবেও করা যাবে, কোনো সমস্যা নাই। মৌ যেটা বলেছো সেটাও করা যাবে, আদি যে নিয়মটা বলেছো সেটাও করা যাবে, কিন্তু ওটা করলে আমরা এরকম জেনারেল কোন একটা ফর্মুলা পাবো না, বা ফর্মুলাটা একটু কমপ্লেক্স হয়ে যাবে। ঠিক আছে, ক্ষেত্রফল দিয়ে করলেও হবে। ক্ষেত্রফল দিয়ে করলে তুমি হচ্ছে এই তো এতটুকুর ক্ষেত্রফল নিবা, তারপর হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, ওইভাবে করবা, ওইভাবেও তুমি পাবা। তারপর হচ্ছে যেটা তুমি বললা যে হাফ এবি সাইন থিটা, ওটা দিয়েও করতে পারবা। মৌ যেটা বললা ওটা দিয়েও করা সম্ভব, বাট এটা দিয়ে করলে হবে কি, আমি একটা জেনারেল ফর্মুলা পেয়ে যাব, ডি সমান 2a সাইন আলফা বাই 2। বুঝতে পারলাম? এটা বুঝতে পেরেছি? বলতো, বলো। জি ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে চলো পরে কোয়েশ্চেনটা দেখি। এই দেখো, এই তো এটা হচ্ছে আমাদের নেক্সট কোয়েশ্চেন। এই উত্তর কিন্তু এটা হবে, এখানে বলেই দিয়েছে, এটা হচ্ছে গরিবের একদম চরম অবস্থা, বুঝছো? এগুলো মনে করে এগুলো কোনো কিছু দেখানো নেই, এটা মনে মনে ধরে নাও কোনো কিছু দেখানো নেই। এখন দেখো, এখন দেখো কোয়েশ্চেনটা তোলো, কোয়েশ্চেনটা তোলো, তোলার পর আমরা এটা সলভ করি। বলেছে 6 একক দৈর্ঘ্য বিশিষ্ট একটি জ্যা এই বৃত্তের কেন্দ্রে কত কোণ তৈরি করবে। ঠিক আছে, 6 একক দৈর্ঘ্য বিশিষ্ট একটা জ্যা কেন্দ্রে কত কোণ তৈরি করবে, এটা আমার বের করতে হবে। এটা আসছিল সাস্টে, এটা এসেছিল সাস্ট হচ্ছে 8-9। ঠিক আছে, এটা হচ্ছে সাস্ট 8-9। ওকে, চলো করে ফেলি ম্যাথটা, একদমই সহজ। আমাকে একটু বলো তো যে এখানে আমার কোনটা কোনটা দেয়া আছে। এই 6 যেটা দেখতে পাচ্ছ, এই জিনিসটা কি বলো, এটা কি দেয়া আছে? 6 একক দৈর্ঘ্য বিশিষ্ট জ্যা, তাহলে এটা কার মান দেয়া আছে বলো? জার্মান। জ্যা মানে ডি এর মান দেয়া আছে। তারপর হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ কত বলো? 5। এই বৃত্তের ব্যাসার্ধ কত? 5 না? 5, তো এটা আমার আর দেয়া আছে, আর সমান হবে 5। তো আমরা ওই সূত্রে বসাই দিলেই তো আমাদের কাজ শেষ। তুমি যদি ওই সূত্র না জানো, তোমাকে পরীক্ষার হলে এটা বের করতে হবে কষ্ট করে। ঠিক আছে, তো ওই জন্য আমরা ওই সূত্রটা শিখলাম, একটা জেনারেল ফর্মুলা, ওটাতে আমরা করতে পারবো। তো আমরা দেখলাম ডি সমান 2a সাইন আলফা বাই 2। আমার হচ্ছে আলফার মানটা বের করতে হবে, তো বসাই দাও। এখানে ডির মান হচ্ছে 6, এখানে এর মান হচ্ছে 5, আর হচ্ছে সাইন আলফা বাই 2। ঠিক আছে, তো এখান থেকে দেখো তো সাইন আলফা বাই 2 সমান কত আসে? কত? 6/10। তো 6/10 করলে কত হয়? 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে 3/5। তো এখান থেকে আমি আলফা বাই 2 সমান পাবো হচ্ছে সাইন ইনভার্স 3/5। তো অতএব আলফা সমান পাবো 2 সাইন ইনভার্স 3/5। এটাই আমাদের উত্তর। বুঝতে পারলাম? এই তো, ভাইয়া এটা কি মনে রাখবো? হ্যাঁ হ্যাঁ, এই সূত্রটা মনে রাখবা, ওই সূত্রটা মনে রাখিও। ঠিক আছে, এই যে এটা ডি সমান 2a সাইন আলফা বাই 2। বুঝতে পারলাম? মনে না রাখলে কি করতে হবে, তোমাকে হচ্ছে আগে এই পর্যন্ত আসতে হবে, এই সবগুলো দিয়ে এই পর্যন্ত আসার পর তুমি এরকম একটা উত্তর পাবা। ঠিক আছে, বলো জি বুঝতে ভাইয়া। পারলা কিনা? ওকে, ভেরি গুড। চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। মাহিয়া, বুঝতে পারছো ম্যাথগুলো? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। আজকে তোমার বাসায় ফোন যাবে, বুঝছো? বলো, ফোন দিয়ে কি বলবো আন্টিকে? ভালো কথা বলবো?
ফোন কেন দেওয়া লাগবে? আচ্ছা, আন্টির থেকে শুনুনি। ওকে, দেখো কোয়েশ্চেনটা তো মাহি এখন টেনশনে পড়ে গেছে। কোয়েশ্চেনটা তুলে দেখো বুঝতে পারো কিনা। সেম কোয়েশ্চেন কিন্তু, সেম কোয়েশ্চেন, এইটা চোখে লাগছে। সেম কোয়েশ্চেন, দেখো এটা কি হবে। ভাইয়া বলেছে, হ্যাঁ বলো। মাহিয়ার তো আজকে রাতে ঘুমই হবো না। সেটা তো বুঝতে পারছি। মাহিয়ার এতদিনের প্রোগ্রেস, মানে কি কি করেছে সবকিছু আজকে আন্টিকে বলে দেবে, বুঝছো মাহিয়া? না, আমি পড়ছি এতদিন। আচ্ছা দেখা যাক। দেখো কোয়েশ্চেনটা দেখো, বলেছে এই বৃত্তের এই জ্যাটি পরিধির যে কোণ, আচ্ছা পরিধির যে কোনো বিন্দুর সাথে যে কোণ উৎপন্ন করে তা কত, এটা নির্ণয় করতে বলেছে। বলেছে এটা একটা বৃত্ত আর এটা হচ্ছে জ্যা। তো এই জ্যা বৃত্তের কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করবে এই কোণটা আমার বের করতে হবে। ঠিক আছে, এই কোণটা আমার বের করতে হবে। তাহলে চলো করে ফেলি, আমরা করে ফেলি। আচ্ছা এটা একটু ভালো করে দেখো, এটা আসলে এই কথাটা বলেনি। এটা একটা বৃত্ত, ভালো করে চিন্তা করো, ম্যাপটা ভালো করে চিন্তা করো। এটা বৃত্ত, এই বৃত্তের সমীকরণ দেয়া আছে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 6y মাইনাস 6 ইজ ইকাল টু 0। ঠিক আছে, আর এটা জ্যা, এটা এই বৃত্তের জ্যা। এই জ্যায়ের সমীকরণ দেয়া আছে x মাইনাস ওয়াই ইজ ইকাল টু 0। তো বলেছে এই জ্যা পরিধির যে কোনো বিন্দুর সাথে যে কোণ উৎপন্ন করে, ভালো করে, এটা কিন্তু কেন্দ্রের সাথে না, বলেছে পরিধির যে কোনো বিন্দুর সাথে, পরিধির যে কোনো বিন্দুর সাথে যে কোণ উৎপন্ন করবে তা কত, এটা আমার বের করতে হবে। ঠিক আছে, তুমি পরিধির যে কোনো একটা বিন্দু ধরে নাও, যে কোনো একটা বিন্দু ধরে নাও, ধরলাম পরিধির এই বিন্দু। তাহলে এই জ্যা এই বিন্দুর সাথে যে কোণ উৎপন্ন করবে এই যে এটা, এই কোণটা আমার বের করতে হবে। ঠিক আছে, এই কোণটা আমার বের করতে হবে, এই যে এই কোণটা। আমাকে বলতে পারবা যে এই ম্যাথটা কিভাবে করতে পারি আমি, এই ম্যাথটা কিভাবে করা যায়? চিন্তা করো এই ম্যাথটা কিভাবে করতে পারি, বলো। ভাইয়া প্রথমে কি বৃত্ত আর ওই যে এই দুইটাতে ছেদবিন্দু আছে ওটা বের করবো? আচ্ছা ছেদবিন্দু বের করলা, তারপর 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 তো আর কিচ্ছু করতে পারবা না, তাই না? তারপর তো কিছু করতে পারবা না। এখানে ছেদবিন্দু জি বের ভাই। করতে পারলে এটা হবে, বাট এই পয়েন্টটা তুমি পাবা না। এই পয়েন্টটা পাইলে না হয় তুমি কিছু একটা করতে পারতে, বাট এটা যেহেতু আমরা পাচ্ছি না, তো ওই নিয়মটা আপাতত আমাদের মাথায় আসছে না। তারপর বলো আর কোন পদ্ধতি করতে পারো, হিন্ট দিয়ে একটু। ক্লাস 9-10-এ তোমরা এটা করেছো, ক্লাস 9-10-এ তোমরা এটা করেছো, বলো, চিন্তা করো। ভাইয়া, হ্যাঁ বলো। যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দিক নিয়ে এটা নিয়ে কিছু। এটা দিয়েই করতে হবে, এটা দিয়েই করতে হবে। দেখো এটা আমাদের বৃত্তের কেন্দ্র না, আমরা কিন্তু এই বৃত্তের কেন্দ্র এখান থেকে পেয়ে যাব। এই বৃত্তের কেন্দ্র এটা 1, -3। তো আমরা এখান থেকে কেন্দ্রস্থ কোণটাও বের করতে পারবো। এতক্ষণ আমরা যে কোণগুলো বের করছিলাম এটা কেন্দ্রস্থ কোণ ছিল না, কেন্দ্রস্থ কোণ ছিল। এটা আমার কেন্দ্রস্থ কোণ, আর এটা ছিল বৃত্তস্থ কোণ। আমরা ক্লাস 9-10-এ সবাই পড়েছি কেন্দ্রস্থ কোণ হয় বৃত্তস্থ কোণের দ্বিগুণ। পড়েছি না এটা ক্লাস 9-10-এ? বলো। জি ভাইয়া। তাহলে এই যে এই আলফাটা আমার কেন্দ্রস্থ কোণ, আর এটা মনে করো বৃত্তস্থ কোণ, আমি বিটা ধরলাম। তাহলে আমরা কোনোভাবে যদি আলফা বের করতে পারি আমরা এখান থেকে বিটাও বের করতে পারবো। তাহলে চল করে ফেলি। আদি হাসতে হাসতে বললো, মানে ও শিওর ছিল না হয়তো,
তারপরে দেখতে পারলো ওইভাবেই করতে হবে। আমরা দেখো আদি কিন্তু বাসায় পড়াশোনা করে, বুঝছো, কিন্তু কাউকে বলে না, কিন্তু বাসায় ঠিকই পড়াশোনা করে, তাই না আদি? বলো, ভুল কিছু হ্যাঁ, বললাম? আজকে আমি ঘুম থেকে উঠছি 2টার সময়। তুমি যে সারা রাত পড়ো, তানহা তো আমাকে বলেছে যে তুমি পড়তে পড়তে ঘুমাও হচ্ছে 5টা 6টার দিকে, ওঠো হচ্ছে 2টার দিকে। না, এই তো হয়ে গেল। তো আমরা এখন কি করব? আমরা এখন এখান থেকে আলফা বের করব, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। তো এখান থেকে আমরা বলতে পারবো যে এখানে আলফা সমান হবে 2β। কেন্দ্রস্থ কোণ হয় বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই কনসেপ্ট এখানে ব্যবহার করব। তো এখন আমার কি করতে হবে? আমার এখন এখান থেকে আলফা বের করতে হবে। তো তার আগে আমাকে বলো যে এখানে আর এর মান কত? এই বৃত্তের ব্যাসার্ধ কত দেখো তো। এই বৃত্তের ব্যাসার্ধ আমরা এ ধরলাম, এ যেহেতু ইউজ করে আসছি, এর মান কত একটু বের করো। 4। এর মান হচ্ছে 4। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা, ব্যাসার্ধ হচ্ছে এটা। এখন আবার ডি এর মান লাগবে। তো এখন বলো ডি এর মানটা কিভাবে পাবো? ওই ডি এর মানটা এখানে y is equal to x হবে, তো বৃত্তের ইকুয়েশনে y is equal to x বসায় মান বের করব। হ্যাঁ, এটাও করতে পারো, এটাও করতে পারো, এটা করলেও কোনো সমস্যা হবে না। আরেকটা নিয়ম যেটা করতে পারো সেটা হচ্ছে এই তো, এই কেন্দ্র থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব বের করতে পারো, তারপর সেখান থেকে জ্যায়ের দৈর্ঘ্য বের করতে পারো। পারা যাবে না? দুইভাবেই করতে পারবা, দুইভাবেই করতে পারবা। বলো কোনটা করবা? কোনটা লম্ব কর দূরত্ব বের করেন, এটা সোজা। ওকে, লম্ব দূরত্ব করো, ওটাও করতে পারবে, কোনো সমস্যা নেই। y is equal to x দিয়ে করলে এখানে x এর জায়গায় y বা y এর জায়গায় x বসিয়ে দাও, সমাধান করলে আমরা হচ্ছে এই দুটো ছেদবিন্দু পেয়ে যাব। তারপর এদের মধ্যবর্তী দূরত্ব বের করবা। আর এটা তো সহজ, এটা না হয় y is equal to x, বাট কমপ্লেক্স কোনো সমীকরণ দেওয়া থাকলে তখন আমরা লম্ব দূরত্ব দিয়ে করব। ঠিক আছে, চলো লম্ব দূরত্ব দিয়ে করি। তাহলে এখানে এখানে লম্ব দূরত্ব কিছু একটা দিয়ে দাও। এটা আলফা ধরলাম। এই লম্ব দূরত্ব কি ধরা যায় বলো? লম্ব দূরত্বকে আমরা পি ধরলাম, আর এই পুরোটাকে আমরা ধরলাম ডি। আমরা তো ডি ধরে আসছি। তাহলে এখানে আমরা কি পাবো দেখো, এখানে আমরা পাবো এই পি সমান কি হবে? পি সমান হবে, এই তো দূরত্ব বের করে ফেলো, এটা হবে 1 + 3√2। কত আসে? 4 ডিভাইডেড √2, 2√2, তাই না? 2√2 এটাই আসে না? জি বলো। ভাইয়া। ওকে, হয়ে গেল। এখন তাহলে আমরা ডি বের করব। তাহলে এখন এখন এই ডি সমান কি হবে? ডি সমান হবে 2 ইন্টু √(a² - p²). কিভাবে আসে? আশা করছি তোমরা বুঝতে পারছো। এখানে এর মান হচ্ছে 4², আর হচ্ছে পি হচ্ছে কত? 2√2 তার উপর হোল²। কত আসে দেখো? 4√2। 4√2। ওকে, আমরা হচ্ছে এখানে ডি পেয়ে গেলাম, আমরা এখানে এ জানি, তাহলে এখান থেকে আমরা এখন আলফা বের করতে পারবো। তাহলে চলো এখন আলফাটা বের করে ফেলি। তাহলে এখন আমাদের সূত্র হচ্ছে d is equal to 2a sin α/2। তাহলে d এর মান কত? d এর মান হচ্ছে তোমার এখানে 4√2, এটা হচ্ছে 2, এর মান কত? এর মান হচ্ছে 4, তারপর হচ্ছে এখানে sin α/2। তাহলে দেখো তো কত আসে এটা? sin α/2 সমান কত আসে? sin α/2 এটা আসবে হচ্ছে 45 তোমার ডিগ্রি। আরেকবার 1/√2 না? জি 1 বাই, ভাইয়া। ওকে। তাহলে এখান থেকে α/2 সমান কত? 45, মানে π/4 আসে। তাহলে এখান থেকে আমি আলফা সমান পাবো কত? এটা হবে হচ্ছে π/2। তাহলে আলফা আমি পেয়ে গেছি, আমার এখন বিটা লাগবে। তো আমাদের বিটা যেহেতু বৃত্তস্থ কোণ, এটা হবে আলফার অর্ধেক। তাহলে অতএব বিটা সমান হচ্ছে α/2। তাহলে হবে এটা π/4, মানে 45 ডিগ্রি। এটাই আমাদের উত্তর।
দেখেছো কোন কনসেপ্ট কোথায় কাজে লাগছে আমাদের? এই ম্যাথটা এভাবে হবে, আমরা হয়তো শুরুতে ভাবতেও পারিনি যে আমাদের ক্লাস 9-10 কনসেপ্ট ব্যবহার করতে হবে, বাট এটাই হচ্ছে একটু অ্যাডমিশনের কি বলবো একটা টাচ। এই ব্যাপারটা মাথায় না আসলে পারবা না। কুয়েটের কোয়েশ্চেন বলছে একটা কোয়েশ্চেনে 6 মার্ক করে থাকে, একটা কোয়েশ্চেনে 6 মার্ক। তো তুমি যদি এটা পারো, এটা পারলে তোমার করতে 1 মিনিটও লাগবে না, একদমই কঠিন না এটা, পারলে হাইস্ট লাগবে 2 মিনিট। ঠিক আছে, তাহলে কোয়েশ্চেনে যেহেতু বলেছিল যে এই জ্যা পরিধির যে কোনো বিন্দুর সঙ্গে যে কোণ উৎপন্ন করে, তো আমরা জানি চাপ যদি এটা হয় তাহলে এই তো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। বৃত্তস্থ কোণ যে কোনো জায়গায় হতে পারে, এটা একটা বৃত্তস্থ কোণ হতে পারে, এটা বৃত্তস্থ হতে পারে, এটা বৃত্তস্থ, ঠিক আছে, অনেকগুলো বৃত্তস্থ কোণ হতে পারে। মানে চাপ একই হলে সব বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান হয়, এটা আমরা ক্লাস 9-10 পড়েছি। তো এটাই, এই কনসেপ্ট ব্যবহার করে আমরা প্রথমে হচ্ছে আলফা বের করলাম, তারপর সেখান থেকে আমরা বিটা বের করে ফেললাম। তো আলফা বের করার জন্য আমার ব্যাসার্ধ এমনিতেই বের করতে পারবো, এখান থেকে আমার এই লম্ব দূরত্বের সাহায্যে পি বের করলাম, তারপর সেখান থেকে আমি জ্যায়ের দৈর্ঘ্য বের করলাম, তারপর সেখান থেকে আলফা বের করে বিটা বের করে ফেললাম। এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের প্রসিডিউর। বুঝতে পারলাম? কঠিন ছিল ম্যাথটা? বলো, ম্যাথটা কি কঠিন ছিল? না ভাইয়া। তুমি যদি নিয়ম জানো তাহলে কঠিন লাগবে না, বাট তুমি যদি নিয়ম না জানো এই ম্যাথ সারাদিন বসে থাকলেও করতে পারবে না। নাও, এই কোয়েশ্চেনটা তোলো, দেখে কেমন বিদঘুটে লাগছে না কোয়েশ্চেনটা? বাট এটা সহজ একটা কোয়েশ্চেন, তুলে ফেল। তুলে ফেলো। মাহিয়া, তোমার অনুভূতি কেমন আমাদের একটু ডেসক্রাইব কর, কি মনে হচ্ছে? কি মাহিয়া কি আছে? জানি না। জানে না, আচ্ছা সমস্যা নেই। ওকে, নাও তুলে ফেলো কোয়েশ্চেনটা, বড় কোয়েশ্চেন, তোলো আস্তে আস্তে তুলে ফেলো। আমরা একটু পড়ি কোয়েশ্চেনটা কি বলেছে। ইংলিশ কোয়েশ্চেন থেকে ভয় করবা না, পড়ো কোয়েশ্চেনটা পড়ো। বলেছে if the pair of tangents are drawn from the point 4,5 to the circle এটা। if the pair of tangents, tangent মানে হচ্ছে স্পর্শক, ঠিক আছে, tangent মানে হচ্ছে স্পর্শক, tangent মানে হচ্ছে স্পর্শক, এটা হচ্ছে স্পর্শক। আর এখানে বলেছে ইফ দ্য পেয়ার অফ ট্যানজেন্টস মানে স্পর্শক দুইটা থাকবে, পেয়ার মানে জোড়া। বলেছে ইফ দ্য পেয়ার অফ ট্যানজেন্টস আর ড্রন ফ্রম দ্য পয়েন্ট 4,5। আমাকে একটু বলো তো যে 4,5 বিন্দুটা এই বৃত্তের উপরে অবস্থিত নাকি হচ্ছে বাহিরে অবস্থিত, এটা একটু বলো। বাহিরে। বাহিরে। দেখো কি বলেছে, ফ্রম দ্য পয়েন্ট টু দ্য সার্কেল, মানে বাহিরের একটা বিন্দু থেকে বৃত্তের উপর আমরা স্পর্শক অঙ্কন করেছি, এই জন্য আমাদের এই বিন্দুটা বৃত্তের বাহিরের একটা বিন্দু, ঠিক আছে। ওকে, আবার পড়ি চলো। বলেছে ইফ দ্য পেয়ার অফ ট্যানজেন্টস আর ড্রন ফ্রম দ্য পয়েন্ট 4,5 টু দ্য সার্কেল এটা। আমি যদি 4,5 বিন্দু হতে এই বৃত্তের উপর দুটি স্পর্শক ড্র করি, তাহলে প্রথম কোয়েশ্চেন, ফাইন্ড দ্য লেন্থ অফ কর্ড অফ কন্ট্যাক্ট। বলো কর্ড অফ কন্ট্যাক্ট মানে কি? স্পর্শজা। স্পর্শজা, ঠিক আছে, এটা আমরা স্পর্শজা দেখেছি। কর্ড অফ কন্ট্যাক্ট মানে হচ্ছে স্পর্শজা, অর্থাৎ এই ঘটনা ঘটলে স্পর্শজায়ের দৈর্ঘ্য বের করতে হবে। তারপর বলেছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ফর্মড বাই আ পেয়ার অফ ট্যানজেন্টস অ্যান্ড দ্য কর্ড অফ কন্ট্যাক্ট। মানে কি? মানে হচ্ছে এই তো আমাদের স্পর্শজা যেটা বের হলো এটা এবং এই স্পর্শক দুইটা, এই তিনটা মিলে যেই ত্রিভুজটা গঠন করলো তার ক্ষেত্রফল বের করতে হবে। অ্যান্ড পরে কোয়েশ্চেন বলেছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য পেয়ার অফ ট্যানজেন্টস, মানে স্পর্শকের মধ্যবর্তী কোণটা বের করতে হবে।
তো এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। তোলা হয়েছে বলো। জি ভাইয়া। ওকে, তাহলেই তো। আচ্ছা তোলো, সমস্যা নেই। তাহলে এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। কঠিন লাগার কথা না, কারণ এই টাইপের ম্যাথ আমরা করেছি। ঠিক আছে, তো আমরা চলো আস্তে আস্তে শুরু করি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের সলিউশন। আমরা প্রথমে 1 নম্বরটা সলভ করি। ধরো হচ্ছে এটা আমাদের বৃত্ত, এটা হচ্ছে আমাদের বৃত্ত। এই বৃত্তের সমীকরণ দেয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2y মাইনাস 11 ইজিক্যাল টু 0। আর আমরা 4,5 থেকে হচ্ছে কি করছি, স্পর্শক ড্র করছি। তাহলে এটা হচ্ছে 4,5, এটা হচ্ছে 4,5। একটা পয়েন্ট দিয়ে দিতে পারো, পি পয়েন্ট। এখান থেকে আমরা দুটি স্পর্শক ড্র করি। চলো, তাহলে এই যে এটা একটি স্পর্শক, এটা একটি স্পর্শক, এই দুইটা হচ্ছে এখানে স্পর্শক। তাহলে এই তো, এটা হচ্ছে একটি স্পর্শক, এটি স্পর্শবিন্দু, এটাও একটি স্পর্শবিন্দু। তো নাম দিতে পারো, এটা হচ্ছে কিউ দিলাম, এটা আর দিলাম। তো এই তো স্পর্শবিন্দু আমরা যোগ করে দিলেই পেয়ে যাব স্পর্শজ্যা। এদের যোগ করে দাও, এদের যোগ করে দিলেই আমরা হচ্ছে স্পর্শজ্যা পেয়ে যাব। তো এই তো পেয়ে গেলাম স্পর্শজ্যা, আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এটা হচ্ছে স্পর্শজ্যা। প্রথম কোয়েশ্চেন হচ্ছে স্পর্শজ্যায়ের দৈর্ঘ্য বের করতে হবে। তো আমাকে বলতে পারবা এই ম্যাথটা কিভাবে করতে পারি? বলো। ভাইয়া স্পর্শজায়ের সমীকরণ বের করে হুম, কেন্দ্র থেকে স্পর্শজায়ের উপর অঙ্কিত লম্ব আর হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ বের করবো, এরপর পিথাগোরাস দিয়ে বের করতে হবে। ভেরি গুড। আমরা কিন্তু এই টাইপের ম্যাথ করেছি, 2-3টা এই টাইপের ম্যাথ করেছি। তো আই থিঙ্ক তোমাদের এটা কঠিন লাগার কোনো কথা না। তো আদি যেটা বললো আমরা সেই কাজটাই করব। আমরা প্রথমে কি করব, স্পর্শজ্যায়ের সমীকরণটা বের করব। তারপর এই যে এই বৃত্তের কেন্দ্র দেয়া আছে, কপি করে একটু থাম। এই বৃত্তের কেন্দ্র দেয়া আছে, এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র আমরা এখান থেকে বের করতে পারবো। কত আসে দেখো তো, এই বৃত্তের কেন্দ্র এটা আসবে হচ্ছে 2,1। তো এই বৃত্তের কেন্দ্র আমরা জানি, এই বৃত্তের ব্যাসার্ধ আমরা বের করতে পারবো। তো আমরা যদি কোনোভাবে এই স্পর্শজ্যায়ের সমীকরণ বের করি, তাহলে এই তো কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব বের করতে পারবো। তাহলে আমরা ব্যাসার্ধ জানি, লম্ব জানি, স্পর্শজ্যায়ও বের করতে পারবো। এটাই হচ্ছে আমাদের এখানকার প্রসিডিউর। ঠিক আছে, তাহলে চলো করে ফেলি আমরা। আমাদের প্রথম কাজ হচ্ছে এখান থেকে স্পর্শজ্যায়ের সমীকরণ বের করা। তো আমাকে একটু বলো যে স্পর্শজ্যা কিভাবে বের করতে হয়, এটা একটু বলো। স্পর্শজ্যা কিভাবে বের ওই করতে? বিন্দু দিয়ে যে বৃত্তকে সিদ্ধ করে দেবো, ওইটা না? হ্যাঁ, মানে হচ্ছে আমরা চিন্তা করব যে এই বিন্দুটা বৃত্তের উপর অবস্থিত, তারপর বৃত্তের উপরস্থ কোনো বিন্দুতে স্পর্শকের সমীকরণ যেভাবে বের করতে হয় একদম সেটাই করব। ঠিক আছে, তো চলো করে ফেলি। এটা কি হবে, এটা হবে এক্স ইন্টু এক্স ওয়ান, এক্স ইন্টু এক্স ওয়ান প্লাস ওয়াই ইন্টু ওয়াই ওয়ান, তারপর মাইনাস এটা 4 এক্স ইন্টু এক্স ওয়ান বাই 2 প্লাস ওয়াই, সরি সরি, এটা -2 এখানে এরকমই থাকবে। তারপর y প্লাস y1 বাই 2 মাইনাস 11 ইজিক্যাল টু 0। শেষ, আমাদের কাজ কিন্তু শেষ। এখন কি, এখন তোমাদের কাজ যোগ বিয়োগ করা, বুঝছো? এখন যোগ বিয়োগ করা। তাহলে এটা হচ্ছে 4x প্লাস 5y, এটা হচ্ছে -2, -2 দিয়ে গুণ করে দাও, এটা হচ্ছে -2x, আর এটা কত হবে, -2x -8, এটা হচ্ছে -y -5 -11 ইজিক্যাল টু 0। ধরতে পেরেছো কি করেছি আমি? আমি তো 2 দিয়ে এটাকে ভাগ করে দিয়েছি, মানে গুণ করে দিয়েছি। তাহলে হবে হচ্ছে এখানে 2, এখন -2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে -2x -8, এটা কাটাকাটি হয়ে যাবে, মাইনাস দিয়ে গুণ করে দাও, -y -5 -11, শেষ। এখন দেখো এটা কত আসে,
4x থেকে 2x বাদ দাও, এটা 2x, 5y থেকে y বাদ দাও, এটা কত হবে 4y, আর এটা যোগ করো কত আসে দেখো তো, -16 -24 ইজিক্যাল টু 0। তো এটাকে হচ্ছে আবার ছোট করা যায়, ছোট করে দাও, আমরা পাবো x প্লাস 2y -12 ইজিক্যাল টু 0। বুঝতে পারলাম এই পর্যন্ত? বলো। জি বুঝতে ভাইয়া। পেরেছি। ওকে, এখন আমাদের কাজ কি, আমরা এখন এই কেন্দ্র থেকে এই তো স্পর্শজায়ের উপর লম্ব ড্র করব একটা, কেন্দ্র থেকে স্পর্শজায়ের উপর লম্ব ড্র করব। এখন আমি কোনোভাবে যদি এই লম্বের দৈর্ঘ্যটা বের করতে পারি, তাহলে আমি স্পর্শজায় খুব সহজেই বের করতে পারবো। করে ফেলো। তার আগে আমাকে বলো তো এই বৃত্তের ব্যাসার্ধ কত? এই বৃত্তের ব্যাসার্ধ কত? 4। 4। ওকে, ভেরি গুড। তো এটাকে আমি ডি ধরলাম, এখন এখানে ডি এর মান কত এটা একটু দেখো। দেখো এখানে, আচ্ছা এখানে লিখবো না, ইংলিশের কোয়েশ্চেন তো, আমরা একটু ভাবি। দেখো হেয়ার কত আসে দেখো, এই ডি সমান আসবে হচ্ছে, এই তো এটা দিয়ে হচ্ছে, এটাকে ইয়ে করে দাও, এটা হচ্ছে 2 + 2 -12 √1 + 4, সব সরল রেখা, দেখো সব সরল রেখা। কত আসে? 8/5। ওকে, ডি আসে হচ্ছে 8/5। তো আমরা হচ্ছে এই লম্ব দূরত্ব জানি, এটা জানি, স্পর্শজায় বের করতে হবে। স্পর্শজায় এখন বের করে ফেলো। স্পর্শজায়কে কি দিয়ে প্রকাশ করা যায় বলো? পি দিয়ে প্রকাশ করি, স্মল পি, ঠিক আছে, স্মল পি, এটা হচ্ছে স্মল পি। আমরা যেহেতু আবার ভাব নিব, আমরা ইংলিশে লিখি এগেইন, এই পি সমান কি আসবে, এই পি সমান আসবে 2 × √r² - d², শেষ। তাহলে হবে 2 × √r কত 4, তাহলে 4² - 8/5 তার উপর হোল স্কোয়ার। কত আসে দেখো, কত আসে? আমার তো 8/5 আসে। 8/5, তাহলে ওটা আসলে ওটাই, 8/5 সবারই এটা আসে। আমার কাছে উত্তর নাই কিন্তু। জি ভাইয়া এটাই আসে। ওকে, এটাই তাহলে উত্তর, শেষ। কত সহজ একটা ম্যাথ দেখো, ইংলিশ কোয়েশ্চেন থেকে ভয় করবা না, সহজ ম্যাথ। ওকে, পরে কোয়েশ্চেন দেখো, বলেছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ফর্মড বাই আ পেয়ার অফ ট্যানজেন্টস অ্যান্ড দেয়ার কর্ড অফ কন্ট্যাক্ট। মানে এই যে আমাদের এখানে স্পর্শক তৈরি হলো একটা, মানে এখানে দুইটি স্পর্শক আর এই স্পর্শজায়, এটা মিলে যেই হচ্ছে ত্রিভুজ গঠন করলো, এটার ক্ষেত্রফল বের করতে হবে। বের করতে পারবা বলতো? জি ভাইয়া। ভাইয়া কিভাবে বের করবা বলো, ভাইয়া যে কিভাবে? পি হ্যাঁ, যে একটা বের করলাম আমরা কিউ আর এর সমীকরণ, ওইটা আর ভিত্তি সমীকরণ সমাধান করলে যে কিউ আর আর এর দুইটা স্থানাঙ্ক পাবো, তারপর ওটা দিয়ে ত্রিভুজের ই করবো, যে ক্ষেত্রফল বের করবো। হ্যাঁ, হ্যাঁ করতে পারবা, সে অনেক বড় হবে। ভাইয়া, মানে তুমি এখানে, হ্যাঁ বলো। আমরা তো পি বের করে ফেলছি, মানে ভূমি যেটা। হ্যাঁ, আর এখানে হচ্ছে এই দুই, মানে ওইটা থেকে ডি মাইনাস করে দিব, এই দুইটার মানে দূরত্ব বের করে ডি মাইনাস করে দিব, তাহলে লম্ব পাবো। আরেকবার বলো তো, বুঝি। চিত্রটা একটু উপরে উঠুন। হ্যাঁ, বুঝতে পেরেছি তোমার কথা, তুমি কি করতে চাচ্ছ, তুমি হচ্ছে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব বের করবা, তাই না? এই দুটার জি মধ্যবর্তী ভাইয়া। দূরত্ব বের করে তুমি ডি বাদ দিবা, তাহলে লম্ব জি। পেয়ে, তারপর হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আই থিঙ্ক এটাও করা যাবে, আমি এই নিয়ম কখনো করিনি আর মাথাতেও আসেনি। আই থিঙ্ক এটা করা যাবে। তোমরা অন্য আরেকটা নিয়মে করতে পারবা, চিন্তা করো তো কোন নিয়ম সেটা, বলো। 9-10 করেছো। আমি হচ্ছে এই কিউ আর এটা জানি, আচ্ছা এখানে তো কিউ আর আমরা ধরেই নিয়েছিলাম স্পর্শজায়,
তাহলে পি এটাই কিন্তু কিউআর, এটাই হচ্ছে কিউআর। তো আমরা এখানে কিউআর এর দৈর্ঘ্যটা পেয়ে যাই কত বলতো? এটা আমরা পেয়ে যাই হচ্ছে 8/√5। লেখো একটু এখানে, এখানে কিউআর এটা কত? 8/√5। তো আমরা যদি এখান থেকে এই বাহুর দৈর্ঘ্যটা বের করতে পারি তাহলে কি আমরা ক্ষেত্রফল বের করতে পারবো? আচ্ছা, প্রথম কথা, এটা যে একটা সমদ্বিবাহু ত্রিভুজ তাতে কোনো সন্দেহ আছে? বলো, এটা যে না একটা ভাইয়া। সমদ্বিবাহু ত্রিভুজ তাতে কোনো সন্দেহ থাকার তো কথা না, কারণ একটা বিন্দু থেকে যখন আমি দুইটি স্পর্শক টানবো এই দুটি স্পর্শক হয় পরস্পর সমান। তো হয়ে গেল। তো এখান থেকে আমরা বলতেই পারি যে এখানে পি কিউ আর পি আর পরস্পর সমান হবে। তাহলে পি কিউ আর পি আর এটা পরস্পর সমান। আর আমরা স্পর্শকের দৈর্ঘ্য বের করতে জানি না? বলতো, স্পর্শকের দৈর্ঘ্য কি হয়? স্পর্শকের দৈর্ঘ্য কি হয় বলো? √(s1) বের করে ফেলো। √(s1) এটাতে সিদ্ধ করে দাও। এটা হবে 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 4 মাইনাস 2 ইন্টু 5 মাইনাস 11। কত আসে দেখো, কত আসে? দেখো, 2। ওকে, ভেরি গুড। তাহলে আমরা এটা পেয়ে গেলাম, এটা 2। এখন তুমি এটা অনেকভাবে বের করতে পারো, এই ম্যাথটা তুমি এখন অনেকভাবে সলভ করতে পারো। কি সেটা? তুমি এখান থেকে যে কাজটা করতে পারো সেটা হচ্ছে ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য জানো, তুমি ক্ষেত্রফল বের করতে পারবা না? বলো, ক্ষেত্রফল কি বের করতে পারবা? জি ভাইয়া। কোন সূত্র? ওই তো √(s × s - a s - b s - c), এটা দিয়ে করতে পারবা। আবার যেহেতু এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তুমি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানো না? জি ভাইয়া। কোন সূত্র বলো? v/4 √(4a² - b²। দেখছো, এটাও মনে আছে। ওকে, তাহলে দেখো আমার হচ্ছে কি হবে, এই তো এটা বি হবে না? এটা বি না কোনটা বি ছিল? সরি, এটা বি না, এটা মনে এ ছিল, তাই না? সমান যেটা, জি ভাইয়া। এটা এ ছিল আর এটা ছিল বি। তাহলে এই তো আমরা হচ্ছে কিউ আর যেটা আছে, এই কিউ আর কে আমরা বি ধরে নিলাম আর এটাকে আমরা এ ধরে নিলাম। এখন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব। তো লেখো ত্রিভুজ পি কিউ আর একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ। এখন সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র আমরা সবাই জানি, সেই সূত্রটা, ও আচ্ছা, আমরা তো ভাব নিচ্ছিলাম, থাক, সমদ্বিবাহু ত্রিভুজের ইংলিশ আমি জানি না। এটা সম্ভবত বাইল্যাটেরাল ট্রায়াঙ্গেল। এই লেখো, ভাব নাও, একটু ভাব নাও। এই তো, ট্রায়াঙ্গেল PQR is a bilateral triangle। ঠিক আছে, তাহলে এখন কি হবে, আমরা ক্ষেত্রফল বের করব। তাহলে এই ত্রিভুজ PQR এটা হবে হচ্ছে b/4 √4a² - b²। বসাই দাও। বি কত এখানে? বি হচ্ছে এখানে তোমার 8/√5। আচ্ছা, তাহলে একটু ইয়ে করে নাও, 8/√5। 8/√5 এটা 4 ইন্টু √4 ইন্টু 2² মাইনাস 8/√5 তার উপর হোল স্কোয়ার। কত আসে দেখো, কত আসে বাচ্চারা, কত আসে? 8/5। 8/5, এটাই উত্তর তাহলে, 8/5। শেষ, বুঝছো? এটাই আমাদের উত্তর। অনেকভাবে করতে পারো, ওই তো √(s × s - 1 s - 2 s - 3 মানে a b c এভাবে করতে পারো। ঠিক আছে, লিখে লিখে রাখতে পারো। এখানে PQR সমান আমরা √(s × s - a s - b s - c। ঠিক আছে,
এখানে এস কি? এখানে এস হচ্ছে অর্ধ পরিসীমা। এস কি বলো? এস হচ্ছে অর্ধ পরিসীমা। পরিসীমার ইংলিশ কি বলতো? পরিসীমার ইংরেজি কি? পেরিমিটার সম্ভবত, ভুলে গেছি। তো আবার এখানে এস হচ্ছে অর্ধ পরিসীমা। তো অর্ধ পরিসীমা কিভাবে বের করতে হয়? তিনটা বাহুকে যোগ করে কত দিয়ে ভাগ করতে হয় বলো? 2 দিয়ে ভাগ করতে হয় না? 2 দিয়ে ভাগ করতে হয়। তো এইভাবেও তোমরা করতে পারবা চাইলে, এইভাবেও করতে পারবা। ঠিক আছে, এটাই আমাদের উত্তর। আদি যেভাবে বলেছিলা ওইভাবেও করা সম্ভব, ওইভাবেও তুমি করতে পারবা, কোনো সমস্যা নেই। বাট আই থিঙ্ক ওটার থেকে এটা একটু সহজ আছে। ওটাও সহজ, ওটা বেশি সহজ, ছোট হবে ওটা। হয়ে গেল। এখন পরের কোয়েশ্চেন দেখো। পরের কোয়েশ্চেন কি বলছে? বলছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য পেয়ার অফ ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য পেয়ার অফ ট্যানজেন্টস। তাহলে এই তো স্পর্শক দ্বয়ের মধ্যবর্তী কোণ কত, এটা আমার বের করতে হবে। ঠিক আছে, স্পর্শক দ্বয়ের মধ্যবর্তী কোণ এটা আমার বের করতে হবে। কত সহজ একটা ম্যাথ। এই ম্যাথটা একদমই সহজ, বাচ্চা ম্যাথ। এটা করে ফেলো। এই যে আমাকে স্পর্শক দ্বয়ের মধ্যবর্তী কোণ, এই কোণটা বের করতে বলেছে, তো আমি এটাকে থিটা ধরলাম। আমাকে বলতে পারবা যে এই কোণটা আমি কিভাবে বের করতে পারি? বলো। কজের সূত্র দিয়ে। হ্যাঁ, কজের সূত্র দিয়ে অবশ্যই বের করতে পারবা, কোনো সমস্যা নাই। কিন্তু তুমি তার থেকেও সহজ করে এই ম্যাথটা সলভ করতে পারো। বলো তো কোন নিয়মে? বলো। এবার হচ্ছে আদির আগের নিয়মটা আমি ব্যবহার করতে পারবো। এবার আমার ত্রিভুজের ক্ষেত্রফল জানা আছে, এই দুইটা বাহু জানা আছে, এদের সংলগ্ন কোণ বের করতে হবে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলকে আমি হাফ এ ইন্টু এ সাইন থিটা বলতে পারবো না? বলতো এই ত্রিভুজের ক্ষেত্রফল জি বলা যাবে ভাইয়া। কি? তাহলে এটা দিয়ে তো আমরা করতে পারবো, এটা দিয়েই তো করতে পারবো। তাহলে ত্রিভুজ পি কিউ আর, এটার ক্ষেত্রফল আমরা পেয়েছি কত? 8/5 পেয়েছি, 8/5। আর এই ত্রিভুজের ক্ষেত্রফল দেখো, দুইটা বাহু দেয়া আছে, বাহু সংলগ্ন কোণ দেয়া আছে। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলকে লেখা যায় হাফ ইন্টু দুইটা মানে সন্নিহিত বাহু, সন্নিহিত না, দুইটা পাশাপাশি বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ এর সাইন থিটা। হয়ে গেল, শেষ। শেষ তো আমাদের কাজ। তাহলে হাফ ইন্টু এ স্কোয়ার, এখানে এর মান আমরা পেয়েছি, এর মান হচ্ছে 2, তাহলে এটা হবে হচ্ছে 2 স্কোয়ার, এটা হবে তোমার সাইন থিটা, আর এটা হবে 8/5। কত আসে দেখো, এখানে তোমার হচ্ছে 8 2 16, 16কে 4 দিয়ে ভাগ করলে 4, তাহলে সাইন থিটা সমান আসে 4/5 নাকি? সাইন থিটা সমান আসে 4/5, অতএব থিটা সমান আসবে সাইন ইনভার্স 4/5, এরকম আসে। জি ভাইয়া। শেষ, এটাই আমাদের উত্তর, এটাই আমাদের উত্তর। কত সহজ ম্যাথ। ওকে, চলো আমরা পরের ম্যাথে যাই। এই ম্যাথে কারো কোনো সমস্যা আছে? বলো, কারো কোনো সমস্যা এই ম্যাথে থাকলে বলতে পারো। এটা অন্যভাবেও করতে পারতা, অন্যভাবেও করা যেত এই ম্যাথটা। এই ম্যাথটা হচ্ছে আমরা করেছি খুব সম্ভবত। এটা যদি কেন্দ্র হতো, আমরা হচ্ছে যোগ করে দিতাম, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হতো। এই সমকোণী ত্রিভুজ দিয়েও তুমি থিটার মানটা বের করতে পারতা, পারতা না এটা? বলো তো, এটা পারতা? জি ভাইয়া। এই যেটা যোগ করে দাও, সমকোণী ত্রিভুজ হবে, এটা হচ্ছে অতিভুজ, আর এটা হোয়াট এভার অন্য দুইটা বাহু। তো আমরা এই দূরত্ব বের করতে পারবো, এটা বের করতে পারলে এই কোণটাও বের করতে পারবো, আর এই কোণটা যেটা হবে, এই পুরো কোণ হবে তার দ্বিগুণ। এটা ব্যবহার করেও আমরা করতে পারবো। ঠিক আছে, হয়ে গেল। আমরা চলো এখন পরের ম্যাথে যাই। এই সবাই বুঝতে পারছো? আদি জি ভাইয়া। পেরেছো ম্যাথটা? তারপর দেখি আর আছে কে কে। মাহিয়া, মৌ, বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। আজকে দেখেছো মাহি আর যোশী আলাদা। হ্যাঁ, চলো পরে ম্যাথ করে ফেলি।
আপনি কি বলবেন ভাইয়া আম্মুকে? তোমার এতদিনের অবস্থা বলবো আর কি। তুমি এখন নিজেই বলো তোমার এতদিনের অবস্থা কেমন। ও স্পোর্টস এর সময় একটু খারাপ ছিল, পরে আর তো তেমন খারাপ কিছু হয় নাই। আচ্ছা তাহলে ওটাই বলবো। না তুমি বলেই দিলা, ওটাই বলবো। হ্যাঁ, আম্মু তো জানেই ওইটা। হ্যাঁ তাহলে তো আর ভয় পাওয়ার কিছু নেই। এই ভয়ের কিছু নেই, দেখো এই কোয়েশ্চেনটা দেখো। বলেছে let the tangents drawn from the origin to the circle এটা। তারপর বলেছে touch it at the point A and B। এটা পারবে, এটা এইচডব্লিউ পারবা না? এটা দেখো তো কি বলেছে, let the tangents drawn from the origin to the circle এটা, মানে অরিজিন মানে হচ্ছে মূল বিন্দু। তাহলে মূল বিন্দু থেকে এই বৃত্তের ওপর আমি যদি দুটি স্পর্শক ড্র করি তাহলে এই স্পর্শকগুলো এ এবং বি বিন্দুতে স্পর্শ করে, এ এবং বি বিন্দুতে স্পর্শ করে। তাহলে এ বি স্কোয়ার কত হবে? এটা দেখো জেই মেইনে আসছে, কত সহজ কোয়েশ্চেন। এর থেকে কঠিন কোয়েশ্চেন আমরা সলভ করে আসছি। পারবা না এই ম্যাথটা বলো তো? পারবা না? জি ভাইয়া। কিভাবে করবা বলো তো, এটা কিভাবে করবা? আর তো আগের ম্যাথের মতো আগের ম্যাথে, স্কোয়ার করবো। তাই না? ওই এ বির মান বের করে স্কোয়ার করে দিবা, এই তো এই ম্যাথ, এই ম্যাথ। তোমার হচ্ছে কি করতে হবে, এই তো এটা মূল বিন্দু ধরতে হবে, আর হচ্ছে এই তো দুইটা বিন্দুতে ইয়ে করে এ আর বি বিন্দু বলেছে, তো এ বি বের করে এটি স্কোয়ার করতে হবে, এই ম্যাথই। ঠিক আছে, স্পর্শ যা বের করে ওটার হচ্ছে স্কোয়ার করে দিতে হবে, শেষ। এই স্টার তোমরা তো ধরতে পারছো, এটাই অনেক। তারপর চলো পরের কোয়েশ্চেনে যাই। এটা আচ্ছা এই ম্যাথটা পরে করবো। এটা তোলো, কোয়েশ্চেনটা তোলো। বলেছে y স্কোয়ার ইজ ইকাল টু 12x, এই পরাবৃত্তের যে জ্যা 2,3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার সমীকরণ নির্ণয় করো। কি অদ্ভুত, দেখো তোমাদের আমি শিখিয়েছি বৃত্তর ব্যাপারে, আর এখানে পরাবৃত্ত দিয়ে দিয়েছে। তোমাদের শিখিয়েছি বৃত্ত, এখানে দিয়ে দিয়েছে পরাবৃত্ত। ভয়ের কিছু নেই। দেখো কোয়েশ্চেনটা তোলো। বলেছে y স্কোয়ার ইজ ইকাল টু 12x, এই পরাবৃত্তের যেই জ্যা 2,3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হবে তার সমীকরণ বের করতে হবে, ওই জ্যায়ের সমীকরণটা বের করতে হবে। ঠিক আছে, তোমরা কি পরাবৃত্ত চেনো? পরাবৃত্ত কেমন দেখতে বলো, পরাবৃত্ত কেমন দেখতে? চেনার কথা, এতদিনে তো ফিজিক্সে অনেকবার দেখিয়েছি গ্রাফের সময়। উপরের গ্রাফের দিকে হাতিরা থাকে যেটা। উপরের দিকে না, মানে হা করে থাকে, ঠিক আছে, হা করে থাকে। ওকে, তো পরাবৃত্ত আমরা এর পরের চ্যাপ্টারে দেখবো, গণিত যখন পড়বো তখন আমরা পরাবৃত্ত দেখবো। তো পরাবৃত্ত হচ্ছে, পরাবৃত্তের ক্ষেত্রে মনে রাখবা কি, যে থাকে সিঙ্গেল, বুঝছো, যে সিঙ্গেল থাকবে তার দিকে সবাই হা করে থাকবে। কি সেটা? এই তো y স্কোয়ার ইজ ইকাল টু 12x, x এর ঘাত কত বলো তো, x এর ঘাত, x এর 1 ঘাত কত? 1। আর y এর ঘাত কত? y এর ঘাত 2 2। তাহলে এখানে সিঙ্গেল ঘাত কার উপর? সিঙ্গেল ঘাত কার উপর? x x এর উপর। ঠিক আছে, x এর উপর সিঙ্গেল ঘাত, ওই জন্য কি হবে, এই পরাবৃত্তটা x এর x অক্ষের উপর হা করে থাকবে। এখন কোন দিকে হা করবে? এই দিকেও হা করতে পারে, এই দিকেও হা করে থাকতে পারে। আমরা এখন দেখব, যদি যদি তোমার হচ্ছে এই যে এই সংখ্যাটা পজিটিভ হয়, এই সংখ্যাটা যদি পজিটিভ হয় তাহলে x অক্ষের ধনাত্মক দিকে হা করে থাকবে,
আর এই সংখ্যা নেগেটিভ হলে এক্স অক্ষের ঋণাত্মক দিকে হা করে থাকবে। তো এই সংখ্যা যেহেতু পজিটিভ, ওই জন্য এক্স অক্ষের ধনাত্মক দিকে হা করে থাকবে। ঠিক আছে, আর এটার শীর্ষ কোথায় হবে এটা বের করতে হলে আমরা কি করব, এক্স এর মান 0 বসাবো, তাহলে ওয়াই এর মান যেটা পাবো ওই বিন্দুটাই হবে এটা শীর্ষ। তাহলে এখন বলো তো যে এক্স এর মান 0 বসালে তুমি ওয়াই এর মান কত পাবা? 0। 0। তাহলে শীর্ষ কত হবে? শীর্ষ হবে 0,0, মানে এখান থেকে শুরু হবে। আর এই তো ধনাত্মক এক্স অক্ষের দিকে হা করে থাকবে, ওই জন্য আমাদের এই গ্রাফটা হবে এইরকম, এটা এরকম, এটা এইরকম। এটাই হচ্ছে আমার পরাবৃত্ত। ঠিক আছে, এটাই হচ্ছে পরাবৃত্ত। বুঝতে পারলাম? দেখো তো, বুঝতে পারলাম। তাহলে জি শীর্ষ ভাইয়া। কোথায় বলো? শীর্ষ কোথায়? শীর্ষ হচ্ছে 0,0, 0,0। ঠিক আছে, আর বলেছে কি দেখো, এই পরাবৃত্তের যেই জ্যা 2,3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, তাহলে মনে করো যে আমাদের এই জ্যাটা হচ্ছে এরকম, ওই জ্যাটা এরকম। ঠিক আছে, এই জ্যা বলেছে মধ্যবিন্দু। আচ্ছা, এটা আমরা এক্স অক্ষ মানে আমাদের ওই জিনিস শেখাবো, থাক দরকার নেই। মনে করো হচ্ছে এই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। ঠিক আছে, এই বিন্দুতে কি হয়? সমদ্বিখণ্ডিত হয়। তাহলে এই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হলে এই বিন্দুটা হবে 2,3। তাহলে আমাকে বলেছে যে এই জ্যায়ের সমীকরণটা কত এটা বের করতে হবে। তোমাদের একটু কনফিউশন লাগতে পারে যে ভাই আপনি হচ্ছে এটা এক্স অক্ষ ধরলেন, এটা আবার 2,3 বসালেন, এটা কিভাবে হলো? আমাদের এই এটা হচ্ছে আসলে এরকম করে দেয়া নেই, বুঝছো? থাম আমরা ম্যাথটা করি, তারপর এটা তোমাদের দেখাচ্ছি। ওকে, তো এখন কথা হচ্ছে এই জ্যায়ের সমীকরণটা কিভাবে বের করব। ওকে, মনে করো এখানে একটা বৃত্তের সমীকরণ দেয়া আছে। তাহলে বৃত্তের কোনো একটা জ্যায়ের মধ্যবিন্দুতে ওই জ্যাটা যদি সমদ্বিখণ্ডিত হয়, তাহলে ওই জ্যায়ের সমীকরণটা আমরা কিভাবে বের করতাম বলতো? কোন সূত্র দিয়ে? T কোন equal to S1। t ইজিক্যাল টু s1, এই সূত্রটা আমরা বের করতাম। মনে রাখবা এই সূত্রটা যে কোনো চিত্রের ক্ষেত্রে প্রযোজ্য, এই সূত্রটা সব ক্ষেত্রে প্রযোজ্য। মানে এই সূত্র তুমি বৃত্তের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবা, পরাবৃত্তের ক্ষেত্রে, উপবৃত্তের ক্ষেত্রে, মানে সূত্রটি যে কোনো কণিকের ক্ষেত্রে প্রযোজ্য, যে কোনো কণিকের ক্ষেত্রে। এই কণিকের মধ্যে বৃত্ত থাকতে পারে, পরাবৃত্ত থাকতে পারে, উপবৃত্ত থাকতে পারে, অধিবৃত্ত থাকতে পারে। ঠিক আছে, যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এখন পারবা না কিভাবে ম্যাথটা করতে হয়? পারা যাবে? বলো। জি ভাইয়া। তাহলে একটা কাজ করো, এই জিনিসটা সর্দি লাগছে বুঝছো, কপি করি, কপি করে একটা কাজ করি, তোমাদের ওখানে অ্যাড করে দিই। এখানে হয়তো করিয়েছি, এখানে না, টি, হ্যাঁ এই যে। তাহলে এই সূত্রটি যে কোনো কণিকের ক্ষেত্রে প্রযোজ্য। তোমরা পারলে এখানে লিখে নাও, তোমরা পারলে এখানে লিখে নাও। ঠিক আছে, এই সূত্রটা যে কোনো কণিকের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারবো। হয়ে গেল। তাহলে চলো এটা আমরা সলভ করে ফেলি, এটা আমরা সলভ করে ফেলি। ওকে, আমাদের এই সরলরেখাটা এরকম না দিয়ে আমরা এরকমও দিতে পারি আর কি। আচ্ছা, এটা দেখাচ্ছি, এখানে আমরা রাফলি আঁকিয়েছি তো, ওটা হচ্ছে ভালো করে দেখাচ্ছি। তাহলে এটা একদম কাজ করো, এটা এখানে লিখে নাও। ওকে, তাহলে করে ফেলো। আমাদের ইয়ে কেমন, আমাদের হচ্ছে এটার ইকুয়েশন কেমন? y স্কোয়ার মাইনাস 12x ইজ ইকাল টু 0, y স্কোয়ার
মাইনাস 12x ইজ ইকাল টু 0। তাহলে এখন কি করব, আমরা এখন এই 2,3 বিন্দুতে এই t ইজ ইকাল টু s1 এই সূত্রটা বসাই দিব। তাহলে t মানে কি, t মানে হচ্ছে এই বিন্দুতে স্পর্শক। তাহলে করে ফেলো, এটা কত হবে, এটা হবে হচ্ছে 3y মাইনাস এই তো y ইন্টু y1 তারপর 12 ইন্টু x প্লাস 2/2, এটা সমান কত হবে, s1 হবে। s1 মানে সিদ্ধ করে দিব, তাহলে 3 স্কোয়ার মাইনাস 12 ইন্টু 2 কত আসে দেখো, এটা পাবো, এটা 6 হবে, -6 দিয়ে গুণ করে দাও, -6x মাইনাস 12, এটা কত আসে দেখো তো, 12 দুগুণে 24, 24 আর 9, -15, ওকে, যেটা আসবে সেটাই। এগুলোকে এ পাশে পার করে নিয়ে যাও, আমরা পাবো হচ্ছে 6x মাইনাস 3y মাইনাস 3 ইজ ইকাল টু 0। তাহলে 3 দিয়ে ভাগ করা যায়, আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো, তাহলে এটা হবে 2x মাইনাস y মাইনাস 1 ইজ ইকাল টু 0। এটাই আমাদের উত্তর। ঠিক আছে, বুঝতে পারলাম। জি ভাইয়া। ওকে, তো আমরা তো হচ্ছে এটা রাফলি আঁকিয়েছিলাম, এটা এমনি আঁকিয়েছিলাম এইভাবে। তো আমরা হচ্ছে যদি এটা ভালো করে আঁকাতে চাই, তাহলে একটা কাজ করি, চলো আমরা ডেসমোসে চলে যাই। আমাকে একটু ইকুয়েশন গুলো বলো। ওকে, ওয়াই স্কোয়ার সমান কত ছিল বলো তো, ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 12। ওকে, এই তো পরাবৃত্ত। আর আমাদের জ্যায়ের ইকুয়েশনটা কত আসে, জ্যায়ের ইকুয়েশনটা 2x মাইনাস y মাইনাস 1, 2x মাইনাস y মাইনাস 1 ইজ ইকাল টু 0। এই তো আমরা রাফলি আঁকিয়েছিলাম, ঠিক আছে, বাট প্রকৃতপক্ষে এটা আসবে এইরকম, এই যে, এরকম একটা চিত্র হবে। ঠিক আছে, যেই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় সেটা আমাদের বের করতে হবে, মানে 2,3 বিন্দু দেয়া আছে। একটা কাজ করি, এখানে আমরা 2,3 বিন্দুটা দেখাই দিই, 2,3, এই যে, এটা হচ্ছে দেখো এই বিন্দুতে এই জ্যাটা সমদ্বিখণ্ডিত হয়েছে, এই যে, এই বিন্দুতে এই জ্যাটা সমদ্বিখণ্ডিত হয়েছে। ঠিক আছে, এই যে 2,3, বুঝতে পারলাম। তাহলে আমাদের প্রকৃত চিত্র কিন্তু এরকম হবে, আমরা এটা একদম রাফলি আঁকিয়েছি, ওই জন্য এরকম হয়েছে। প্রকৃত চিত্র আঁকতে চাইলে এটা হবে এইরকম। তোমরা তো বুঝতেই পারছো যে এটা তো এখানে থাকবেই না আর কি। তাহলে এটা হচ্ছে, এটা বাদ দিয়ে দাও, এটা এরকম করে দিয়ে দাও, এটা হচ্ছে আমাদের জ্যা, আর মনে করো এটা হচ্ছে সেই 2,3 বিন্দুটা যেখানে সমদ্বিখণ্ডিত হয়, এটা 2,3। বুঝতে পারলাম ম্যাথটা, বুঝতে পারলাম, বলো জি ভাইয়া। কতক্ষণ আছে জি আমাদের, ভাইয়া, 5 মিনিট। অনেক সময়। তাহলে কোনটা কোশ্চেন, এটা মনে করে ফেললাম আমরা, তাহলে চলো অ্যাড করে দেখি কোনটা করা যায়। ও, প্রতিবিম্ব তো আজকে আর শুরু করা সম্ভব না, তাহলে আজকে আর আমরা আগাচ্ছি না। ঠিক আছে, ওকে, তাহলে আমরা নেক্সট যেদিন পড়বো, এই নেক্সট দিন ক্লাসটা একটু বড় হবে, বুঝছো, নেক্সট দিন ক্লাসটা একটু বড় হবে। আজকে তো খুব বেশি ম্যাথ করতে পারলাম না, একটু বেশি কনসেপ্টের ম্যাথ ছিল তো, এই জন্য বেশি ম্যাথ করতে পারলাম না, বাট কোনো সমস্যা নেই। আমরা হচ্ছে নেক্সট দিন এই প্রতিবিম্ব থেকে শুরু করে বাকি যা যা আছে সবগুলো কভার করার ট্রাই করব, বাট নেক্সট ক্লাসটা একটু বড় হতে পারে, সেটা আগেই জানিয়ে রাখছি। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকলো। কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। ওকে, তাহলে আমাদের এই পর্যন্ত, ঠিক আছে।